নমস্কার, আমি রাজপ্রতাপ। বং ভুতুরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের গল্প রমি ঘোষের কলমে, আউকি গাহারা দ্য সুইসাইড ফরেস্ট। রমি ঘোষের জন্ম 10ই এপ্রিল 1991 সালে হুগলি জেলার উত্তরপাড়া শহর। অন্তর্মুখী স্বভাব হওয়ার জন্যে ওনার কাছে গল্পের বই ছিল একমাত্র সঙ্গী। একটু বড় হতেই লেখার দুনিয়ায় প্রবেশ এবং সাথে স্নাতকোত্তর হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে রমি ঘোষ সেক্টর 5-এর একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। একটু ভিন্ন স্বাদের গল্প লিখতে ভালোবাসা রমির জীবনের একটাই মাত্র লক্ষ্য হলো নিজেকে রামধনু সমাজের অন্যতম একজন লেখক হিসেবে প্রতিষ্ঠা করা এবং এই সকল গল্প সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। চলুন তাহলে শুরু করা যাক রমি ঘোষের কলমে, আউকি গাহারা দ্য সুইসাইড ফরেস্ট, প্রথম পর্ব। Welcome to Rapiota Robotics. Please submit your curriculum vitae after signing in. যন্ত্রমানবীর সুমধুর নির্দেশের পর নিজের সিভিতে আড়াআড়িভাবে সই করে কাগজটা সামনে রাখা মেশিনটায় সাবধানে ঢুকিয়ে দিল রুবাই। তারপর ওয়েটিং রুমের ভেতরে রাখা সোফাগুলোর একটাতে চুপ করে এসে বসল। রুমের ভেতর জাপানি ভাষায় হালকা মিউজিক চলছে, যার মাথা, মুন্ডু বা ধর, লেজ কিছুই রুবাই বুঝতে পারছে না। আশেপাশে তাকিয়ে দেখল তারই মতো আরও জনা কয়েক অল্প বয়সী ভিন্ন দেশীয় ছেলেমেয়েরা ইতিউতি বসে আছে ছড়িয়ে ছিটিয়ে। সবাই প্রায় ইন্টারভিউ দিতে এসেছে ওর মতোই। শুধু 2-1 গলায় কোম্পানির আইডি কার্ড ঝুলছে। তারা হয়তো কোম্পানির অন্য শাখা থেকে এসেছে এখানে কারোর সঙ্গে দেখা করতে। ইন্টারভিউয়ের টেনশন কাটাতে রুবাই ঠিক করলো পাশের ছেলেটির সাথে আলাপ করবে। এভাবেই তো কত বন্ধুত্বের সৃষ্টি হয়, তাই না? সুতরাং যেমন ভাবা তেমন কাজ। ছেলেটির দিকে ঘুরে বসে রুবাই যেই হাই বলে হাত বাড়াতে যাবে, অমনি ছেলেটা ইয়ো চিকেন ডিনার গাইস বলে চেঁচিয়ে উঠল শূন্যে ঘুষি পাকিয়ে। ভোরকে গিয়ে রুবাই ভালো করে তাকিয়ে দেখল ছেলেটা এক মনে গেম খেলছে, কানে একটা ইয়াব বড় হেডফোন লাগিয়ে। ইন্টারভিউ দিতে এসে কি গেম খেলে রে ভাই? তার উপর আবার চিকেন মাটন কিসব বলে চেল্লাচ্ছে। গেমের মধ্যে আবার এসব খাবার দাবার কি করে আসে? আর এরা এত কুল থাকে কি করে এরকম একটা সিচুয়েশনে? আমার তো ভয় গলা শুকিয়ে আসছে। বাথরুম পাচ্ছে বারবার, জল না খেলে। মনে মনে বলে উঠল রুবাই। ছেলেটাকে ওর মূল্যবান গেমের মাঝে আলাপ করতে চেয়ে জ্বালাতন করা ঠিক হবে না বুঝতে পেরে রুবাই অন্য দিকে মন দিতে চেষ্টা করলো। টেবিলের দিকে তাকিয়ে দেখলো অনেকগুলো ম্যাগাজিন পড়ে আছে এলোমেলোভাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো সবই জাপানি ভাষায় লেখা। ভীষণ বিরক্ত হয়ে রুবাই ভাবতে লাগলো বাইরে গার্ডেন থেকে একটু ঘুরে আসা যায় কিনা, তাহলে যদি একটু নার্ভাসনেসটা কাটে। ও উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই মাইকে কেউ ওর নাম ঘোষণা করে বলল 2nd ফ্লোরে কেবিন নাম্বার 2-তে আসতে। দুরু বুকে রুবাই 3 তলার 2 নাম্বার কেবিনের দিকে এগোতে লাগলো। সবকিছু ঠিক থাকলে হয়তো টোকিও শহরের এই চুয়োকু ওয়ার্ডই হতে চলেছে তার আগামী ভবিষ্যতে আগত দিনগুলির প্রায় বেশিরভাগ সময়ের ঠিকানা। ভাগ্যিস সেদিন গ্লাসডোর অ্যাপে চাকরির বিজ্ঞাপনটা দেখে আবেদন করেছিলাম। লিফটে যেতে যেতে রুবাই মনে মনে ভাবতে লাগলো, অত লোভনীয় সুযোগ হয়তো আর দ্বিতীয়বার আসতো না আমার কাছে। স্যালারিটাও অনেক ভালো এই কোম্পানিতে। MBA করার পর তো 2 বছর প্রায় বেকার বসেই কাটিয়ে দিলাম।
তারপর ওইসব দিনগুলো। যাই হোক, আল্লাহ মেহেরবান, চোখটা পাইয়ে দাও তুমি খুদা। চোখ বন্ধ করে বুকে হাত রাখল রুবাই। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে ওর মনে পড়তে লাগলো রাপিউতা রোবোটিক্স ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হওয়ার পর গত একটা সপ্তাহ ওর কিভাবে কেটেছে। অ্যাপ্লিকেশন মেল করার 3 দিন পর ওরা উত্তর দিয়েছিল। তারপর এক দফা ভিডিও কনফারেন্সে ইন্টারভিউয়ের পর রুবাই ডাক পায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের পদে দ্বিতীয় দফায় ভাইভা ইন্টারভিউ দেওয়ার জন্য। তারও আগে অনলাইনে ওর লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে নানা বিষয়। এছাড়া এখানে আসার পর ওর রক্ত, স্যালাইভা, ওর চুলের ফলিকল এবং শরীর থেকে নির্গত ইউরিন পর্যন্ত টেস্ট করা হয়েছে রুবাইয়ের শারীরিক সুস্থতা যাচাইয়ের জন্য। এমনকি ওয়েটিং রুমে ঢোকার আগে তো সবাইকে রীতিমতো স্যানিটাইজেশন চেম্বারে প্রায় 1 মিনিট বসিয়ে রাখা হয়েছিল। এসব দেখে শুনে রুবাই সাংঘাতিক চিন্তায় পড়ে গেছে। আদৌ এখানে ওর চাকরিটা হবে তো? ও বুঝতে পারছে মানুষজন এখনও 2 বছর আগের সেই বিভীষিকাময় দিনগুলোর ভয় কাটিয়ে উঠতে পারেনি, তাই হয়তো এত কড়া সতর্কতার বাড়াবাড়ি চারিদিকে। কিন্তু তবুও রুবাই হাল ছাড়েনি। ইন্টারভিউয়ের শেষ পর্যন্ত দেখবে বলে আল্লাহর নাম নিয়ে আজ সকাল সকাল চলে এসেছে অফিসে। আমি কি ভেতরে আসতে পারি? কেবিন নাম্বার 2 এর দরজাটা আলতো করে ফাঁক করে মুখ বাড়ালো রুবাই। ইয়েস, অফকোর্স। অল্প ভারী অথচ মেইলি গলায় একজন উত্তর দিলেন। অনুমতি পেয়ে রুবাই ভেতরে ঢুকে দেখল বক্তা পেছন ফিরে আড়াআড়িভাবে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, হাতে একটা ফাইল ধরা। এক মনে পাতা উল্টাতে ব্যস্ত তিনি। তার মুখ দেখা যাচ্ছে না দেখে রুবাই একটু অবাক হলো। কীরকম ইন্টারভিউয়ার রে বাবা, এমন মুখ ফিরিয়ে বসে আছেন ম্যাডাম। অথচ এর আগে যতগুলো কোম্পানিতে গেছি সব জায়গায় তো স্যার অথবা ম্যাডামরা ফেস টু ফেস কথা বলেছেন, তাহলে ইনি ব্যতিক্রম কেন? রুবাইয়ের ডকুমেন্টস চেক করতে করতে ম্যাডামের চোখ পড়ল ও এখনো দাঁড়িয়ে আছে। তুমি কি তোমার সমস্ত হেলথ প্রোটোকল কমপ্লিট করেছো? ফাইল থেকে মুখ না তুলেই তিনি কথা বলতে লাগলেন। প্লিজ বি সিটেড। হ্যাঁ ম্যাম, করেছি। রুবাই তড়ি ঘড়ি উত্তর দিল চেয়ারে বসতে বসতেই। থ্যাংক ইউ ম্যাম। বসার অনুমতি দেওয়ার জন্য ম্যাডামকে ধন্যবাদ জানাতে ভুলল না ও। অফিস ম্যানার্সে ওর যে এতটুকুও খামতি নেই সেটা ম্যাডামকে বুঝিয়ে দিতে চায় রুবাই। বলো রুবাই, কেমন আছো তুমি? ম্যাডাম চেয়ারটা টেনে নিলেন বসবেন বলে। বাই দ্য ওয়ে, আই এম সপ্তপর্ণা পল। আলতো হেসে তিনি রুবাইয়ের দিকে হাত বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য। আই এম ফাইন ম্যাম, থ্যাঙ্কস, গ্ল্যাড টু মিট ইউ। ম্যাডাম বাঙালি শুনে রুবাই অবাক হলেও চোখে মুখে সেটা প্রকাশ করল না। স্মার্টলি কথাবার্তা চালাতে লাগলো। ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রফেশনালিজম আগে, ইমোশন নয়। চাকরিটা যেভাবে হোক ওকে পেতেই হবে আজ। অ্যান্ড হাউ আর ইউ অলসো? হাত মিলিয়ে পাল্টা শুভেচ্ছা বিনিময় করল রুবাই। আই এম ফাইন টু। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। মুখের হালকা হাসিটা বজায় রেখেই উত্তর দিলেন সপ্তপর্ণা ম্যাডাম। সো টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ রুবাই। ও ইয়েস, শিওর। রুবাই কথা বলতে বলতে আর চোখে সপ্তপর্ণা ম্যাডামকে দেখতে লাগলো। ম্যাডামকে দেখতে অপরূপ সুন্দরী বললেও কম বলা হবে। যেন কেউ রং তুলি দিয়ে অনেক ধৈর্য ধরে এঁকেছে ওনাকে। লাস্যময়ী অথচ নিষ্পাপ। গোলাপি ঠোঁটের আড়ালে থাকা হাসিতে একটা অন্যরকম মিষ্টতা লেগে রয়েছে। চুলের যে খুব যত্ন করেন বোঝাই যাচ্ছে দেখে। পরিপাটি করে স্ট্রেটনিং করে হাইলাইট করা হয়েছে নিপুণভাবে। কালো ক্যাটসাই ফ্রেমের চশমার ওপরে চোখ দুটো মাদকতায় ভরা। মা ঠিকই বলতো বাবাকে, বাঙালি মেয়েদের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। মনে মনে ভাবতে লাগলো রুবাই। মাই নেম ইজ রুবাই আশফান্ত শিরানি।
I have completed my MBA in 2020 from... রুবাই মুখস্থ বিদ্যের মতো এক টানা বলে চলেছিল নিজের সম্পর্কে। বাড়িতে এতদিন ধরে ও এসবে প্র্যাকটিস করে এসেছিল যে, কিন্তু সপ্তপর্ণা ম্যাডাম ওর কথার তাল কেটে দিলেন। রুবাই আশফান্ত সিরনি, বেশ বড় নাম তোমার। সপ্তপর্ণা ম্যাডামের চোখে কৌতূহল ঝিলিক দিয়ে উঠল। তোমার বাড়ি কোথায় রুবাই? পাকিস্তান নাকি আফগানিস্তান নাকি অন্য কোথাও? মিডল ইস্টও হতে পারে, কিংবা দুবাই। রুবাইকে আপাদ মস্তক জরিপ করতে লাগলেন তিনি। ভারী অদ্ভুত নাম তো মেয়েটার, দেখতেও কেমন আলাদা ধরনের, যেন সৌন্দর্যের এক ভিন্ন সংজ্ঞা লিখেছে ও। গায়ের রং টকটকে ফর্সা, লম্বায় 6 ফুটের একটু কম, যেটা মেয়েদের ক্ষেত্রে সত্যিই বিরল। ছোট করে ট্রিম করা চুলে জেল দিয়ে সেট করে রেখেছে। ছিপছিপে অথচ গড়াপেটা চেহারায় সব থেকে অবাক করা হলো ওর চোখের মণি দুটো। নীলচে সবুজ রঙের দৃষ্টি দিয়ে মনে হয় যেন চারপাশের সব কিছু বশীকরণ করে কাবু করে নিচ্ছে নিজের নাগালে। না, এই মেয়েটা নিশ্চয়ই পাকিস্তান অথবা আফগানিস্তান কিংবা মধ্যপ্রাচ্যের কোনো এক দেশের মুসলিম না হয়ে যায় না। ভারতীয় অথবা বাংলাদেশি মুসলিমদের মধ্যে এ ধরনের চেহারার গঠন হতে পারে বলে তো আমার জানা নেই। মনে মনে ভাবতে লাগলেন সপ্তপর্ণা ম্যাডাম। আজ্ঞে, ভারতীয়। সপ্তপর্ণা ম্যাডামের চোখে চোখ রেখে রুবাই উত্তর দিল ঝড় ঝড়ে বাংলায়। মানে বাঙালি আমি। হোয়াট? মানেটা কি? এবার সপ্তপর্ণা ম্যাডামের অবাক হওয়ার পালা। তুমি বাঙালি? সত্যি তুমি বাঙালি? বাট তোমাকে তো দেখে বাঙালি বলে মনে হয় না রুবাই। হ্যাঁ, এটা অনেকেই বলে যে আমাকে নাকি ভারতীয় অথবা বাঙালি মুসলিমদের মতো দেখতে নয়। আসলে আমার বাবা ছিলেন পাশতুন মুসলিম, মানে যেটাকে আপনারা চলতি কথায় পাঠান জাতি বলে জানেন। তো আমাদের সম্প্রদায়ের শারীরিক গড়ন অনুযায়ী আমি আমার বাবার ধারটাই পেয়েছি। আর আমার মা ছিলেন বাঙালি, যাকে বলে মনে প্রাণে ঘরোয়া ভেতো বাঙালি। ঠিক তেমনটাই ছিলেন আমার মা। তাই বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য আর বাংলা ভাষা আমার মধ্যে রন্ধে রন্ধে মিশে গেছে। ও আই সি। সপ্তপর্ণা ম্যাডাম বললেন, তাহলে দুটো আলাদা আলাদা সম্প্রদায়ের ভালোবাসার প্রতীক তুমি। হ্যাঁ, আমি ভালোবাসার প্রতীক ঠিকই, কিন্তু যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয়। রুবাই বলতে লাগলো, আমার বাবা মা বিয়ে করেছিলেন। সমাজের সব চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা তাদের ভালোবাসাকে সম্মান ও পূর্ণতা দিয়েছিলেন বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়ে। আর ওই যে আপনি বলছিলেন না যে আমার নামটা খুব বড়, আসলে আমাদের ধর্মে সন্তানের নামের সঙ্গে বাবার নামটা একসাথে ব্যবহার করার প্রথা আছে ম্যাম। আশফান্ত আমার বাবার নাম অ্যাকচুয়ালি, এবং আমরা পাশতুন সম্প্রদায়ের যে গোষ্ঠীতে বিলং করি সেটার নাম শিরানি। তো সেই হিসেবে শিরানি আমার সারনেম হয় এবং রুবাই হচ্ছে আমার নাম। আশা করি আপনার সব কনফিউশন দূর করতে পেরেছি আমি। ও অ্যামেজিং। সপ্তপর্ণা ম্যাডাম মুচকি হাসলেন। হ্যাঁ, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। অনেক কিছু জানতে পারলাম তোমাদের সম্প্রদায়ের ব্যাপারে। থ্যাংক ইউ ম্যাম। রুবাইয়ের ঠোঁটের কোণে লাজুক হাসি উঁকি মারল। তাহলে ম্যাম আমার ইন্টারভিউ মানে জবটা? আমতা আমতা করতে লাগলো রুবাই। তুমি সিলেক্টেড কিনা সেটাই জানতে চাইছো তো? সপ্তপর্ণা ম্যাডাম জিজ্ঞাসা করলেন। দেখো রুবাই, তোমার সমস্ত স্টাডি রেকর্ড আমি চেক করেছি, সবই ভালোই রয়েছে এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার জব এক্সপিরিয়েন্সও মোটামুটি ওকে। তাছাড়া আমরা তোমাকে এখানে ট্রেনিং দেব যাতে তুমি নিজেকে আরও বিল্ড আপ করতে পারো। আর এখানকার হেলথ প্রোটোকল তো তুমি পাশ করেই গেছো। আর বাকি রইল জাপানি ভাষা। দেখো, সহজভাবে বলতে গেলে জাপানে কাজ করতে হলে জাপানি ভাষা জানাটা খুব জরুরি। হয়তো আমাদের অফিসে কাজ করলে তোমার ভাষাটা নাও লাগতে পারে, এখানে ইংলিশটাই আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা হয়েছে, যেহেতু এখানে নানা ভাষা, নানা জাতি ও নানা ধর্মের মানুষ কাজ করতে আসে।
কিন্তু অফিসের বাইরে ডেলি লাইফে ইউ মাস্ট নিড টু লার্ন জাপানিজ। আই এম টেলিং ইউ দিস ফ্রম মাই এক্সপিরিয়েন্স। এক টানা কথা বলতে লাগলেন সপ্তপর্ণা ম্যাডাম। জানো কিছু জাপানিজ বলতে, লিখতে বা পড়তে? না মানে রুবাই তোতলাতে লাগলো। ওই আর কি, অল্প স্বল্প জানি, কাজ চালানোর মতো। মানে কিছুই জানো না, তাই তো? সপ্তপর্ণা ম্যাডাম হাসলেন। বুঝতেই পেরেছিলাম। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আমাদের ট্রেনিং পিরিয়ডে একটা স্পেশাল সেশন করানো হয়, যেখানে জাপানি ভাষা বলতে, লিখতেও পড়তে শেখানো হয় এমপ্লয়িজদের। রিয়েলি? রুবাই যার পর নাই খুশি হলো। দ্যাটস সো গ্রেট অ্যাকচুয়ালি। ইয়া আই নো। যাই হোক, একটু দাঁড়াও। সপ্তপর্ণা ম্যাডাম ইন্টারকমে কাউকে জাপানি ভাষায় কিছু বললেন এবং কম্পিউটারে খুটখাট কাজ করতে লাগলেন। রুবাই অবাক হয়ে গেল সপ্তপর্ণা ম্যাডামের সাবলীলভাবে জাপানি ভাষায় কথা বলা দেখে। তার সঙ্গে সঙ্গে ওর মাথায় এই চিন্তাটাও জমাট বাঁধল যে ম্যাডাম তো বললেন অফিসে নাকি জাপানি ভাষা সেভাবে লাগবে না, এখানে নাকি ইংলিশটাই মেন। তাহলে ম্যাডাম জাপানি ভাষায় কথা বলছেন কেন? আশ্চর্য। কিন্তু রুবাইয়ের চিন্তাভাবনা সপ্তপর্ণা ম্যাডামের অন্তর্যামী দৃষ্টিতে ধরা পড়ে গেল বোধ হয়। মিষ্টি হেসে উনি জিজ্ঞাসা করলেন, আমি জাপানি ভাষায় কথা বললাম কেন সেটাই ভাবছো তো? ভাবছো ম্যাডাম আমায় বললেন অফিসের মধ্যে জাপানি ভাষার দরকার নেই, অথচ তিনি নিজেই কেন ওই জাপানি ভাষায় কথা বলছে অফিসের ইন্টারকমে? ধরা পড়ে গেছে বুঝতে পেরে রুবাই আর কিছু বলল না, শুধু চোখ নামিয়ে মুচকি হাসল। রুবাইয়ের হাসিতে ওর সম্মতি খুঁজে পেয়ে সপ্তপর্ণা ম্যাডাম ফের কথা শুরু করলেন। আসলে আমাদের অফিসে এখনো এমন জাপানি কর্মচারী আছে যাদের কাছে জাপানিজটাই মেন ল্যাঙ্গুয়েজ ফর ভার্বাল কমিউনিকেশন। তারা নিজেদের মধ্যে এবং অফিসের বাকিদের সাথে জাপানিজই ইউজ করে জরুরি কথাবার্তার জন্য। তার মানে কি তারা ইংলিশ জানেন না? মোটেই না। তারাও ইংলিশ জানেন, অফিসিয়াল কাজগুলো তারা ইংলিশেই করে, কিন্তু কথাবার্তার বেলায় তারা জাপানিজ ছাড়া অন্য কিছু বোঝেনি না। আর তাদের এই ব্যাপারটা আমিও ঠিক বুঝি না, জানো তো কেন এরকম করে। প্রথম আমারও খুব অসুবিধা হতো, পরে অভ্যেস হয়ে গেছে আস্তে আস্তে। অ্যান্ড আই এম শিওর তুমিও একদিন ঠিক শিখে যাবে। ওদের কথোপকথনের মাঝেই কেবিনের দরজায় নক করার শব্দ হলো। রুবাই পিছন ফিরে দেখল একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন হাতে কিছু কাগজপত্র নিয়ে। ভদ্রলোককে দেখেই বোঝা যায় উনি জাপানি। সপ্তপর্ণা ম্যাডামের দিকে তাকিয়ে উনি এক গাল হাসলেন। কনিচিওয়া শিদাইচি। দাইচি নামের একজনকে হ্যালো বলে সপ্তপর্ণা ম্যাডাম হাসতে হাসতে এগিয়ে গেলেন তার দিকে। ওগেন কিসো কাকা? ওয়াতাশি ওয়া গেনকি মিসু পারো। অর্থাৎ আপনি কেমন আছেন? আমি ভালো আছি মিস পাল। এই বলে দুজনের মধ্যে কুশল সংবাদ বিনিময় হলো। জাপানি ভদ্রলোকের মুখে এখনো হাসি লেগে রয়েছে। বন্ধুবৎসল মানুষটির হাবে ভাবে বোঝা যাচ্ছে তিনি সপ্তপর্ণা ম্যাডামের খুব কাছের মানুষ। গোকিগেন ইয়ো। অর্থাৎ কেমন চলছে এসব? রুবাই চোখ বড় বড় করে একবার সপ্তপর্ণা ম্যাডামকে আর একবার ওই মাঝবয়সী জাপানি ভদ্রলোককে দেখতে লাগলো, কিন্তু তবুও ওনাদের খোশ গল্পের বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারল না। ওয়াতাসি মোজোজুজে। পুনরায় সপ্তপর্ণা ম্যাডাম ওই জাপানি ভদ্রলোকটিকে বললেন যে সব ঠিক আছে। কথা বলার ধরন দেখে রুবাই বুঝল ম্যাডাম কিছু প্রশ্ন করছেন ওনাকে। আসলে কথা হচ্ছিল কিছু পেপারস নিয়ে। ওয়াতাসিগা মোতেতে সরুই মোতিকি চিসা মিতা। হাই মোচিরন। সপ্তপর্ণা জিজ্ঞাসা করলো, আপনাকে যে পেপারগুলো আনতে বলেছিলাম আপনি কি সেগুলো এনেছেন? অপর দিক থেকে পজিটিভ উত্তর এলো যে হ্যাঁ এনেছি। জাপানি ভদ্রলোক কথা বলতে বলতে সপ্তপর্ণা ম্যাডামের হাতে কাগজগুলো ধরিয়ে দিলেন। মিসু পারো। উনি হাসলেন ম্যাডামের দিকে তাকিয়ে আর প্রশংসার সুরে বললেন, আনাতা ওয়া কিও উৎসুকুসিকু মিয়ামাস।
অর্থাৎ আপনাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। দোমো আরিয়া সোফি। উত্তরে ধন্যবাদ বলে সপ্তপর্ণা ম্যাডাম ওই জাপানি ভদ্রলোকের দিকে তাকিয়ে পাল্টা হাসলেন। সোরে ওয়া অতেসি কি গাই সাকুয়া এত কোহাসি কি? দইতা সীমাশিতে। বোঝা গেল ম্যাডামের প্রশংসাটা বেশ মনে ধরেছে, তাই তিনি বললেন, এটা আমার আজকের পাওয়া সেরা কমপ্লিমেন্ট। মাই প্লেজার বলে জাপানি ভদ্রলোক আর চোখে রুবাইয়ের দিকে তাকালেন। নতুন এমপ্লয়ি বলে সন্দেহ হওয়াতে জিজ্ঞাসা করলেন, সিন নিউ সাইং? হাই। সপ্তপর্ণা ম্যাডাম সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়লেন। খুশি হয়ে ওকে ভালো করে ট্রেনিং দিতে বললেন দাইচি। কানোজো ও ইয়োকু কুনরেনসুরু মাদামু পারো। জাপানি ভদ্রলোক চলে যাওয়ার উপক্রম করলেন। সায়োনারা। জীবনও দাইচি নিছে কুদাসিয়া সায়োনারা। অর্থাৎ নিজের যত্ন নেবেন এবং পাল্টা বিদায় জানিয়ে সপ্তপর্ণা ম্যাডাম হাসতে হাসতে দরজাটা বন্ধ করলেন কেবিনের। তারপর রুবাইয়ের দিকে এগিয়ে এলেন তিনি। ওয়েল রুবাই, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। নো নো, ইটস ওকে ম্যাম। রুবাইয়ের ঘোর তখনও কাটেনি সপ্তপর্ণা ম্যাডামের জাপানি ভাষায় দক্ষতা দেখে, কিন্তু ও যতটা সম্ভব নিজের প্রফেশনালিজম ধরে রাখার চেষ্টা করল। তাহলে রুবাই, এই নাও তোমার জয়নিং লেটার, আর এই নাও তোমার স্যালারি ডিটেলস। দুটোতেই কিন্তু সই করবে। একটা নিজের কাছে রাখো আর অন্যটা আমাকে ফেরত দিয়ে দাও। সপ্তপর্ণা ম্যাডাম মিষ্টি হেসে রুবাইকে শুভেচ্ছা জানাতে উদ্যত হলেন। দেয়ার ইউ গো, কংগ্রাচুলেশন রুবাই। এবার তুমিও আমাদের পরিবারের একজন সদস্য। তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। রুবাই হতবাক হয়ে গেছে। হাতে ধরা কাগজ দুটোর দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে রয়েছে চেয়ারে। ও ভাবতেই পারেনি এখানে ওর চাকরিটা হয়ে যাবে। এর আগে ও জাপানের আরও বেশ কয়েকটা নামি দামি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু সবকটাতেই প্রত্যেকটা রাউন্ড ভালোভাবে কমপ্লিট করা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে বাদ পড়তে হয়েছিল ওকে। কোথাও জাপানি ভাষা না জানার জন্য, তো কোথাও এপিডেমিক সার্ভাইভার বলে। তাই রাপিউতা রোবোটিক্সে কাজের ব্যাপারে রুবাই ততটা আশাবাদী না হলেও এক প্রকার হাল ছাড়ব না গোছের মনোভাব নিয়েই ও এসেছিল এই অফিসে। কিন্তু এত ভালোভাবে সব কিছু যে শেষ হতে পারে তা ওর ধারণার বাইরে ছিল। সর্বোপরি সপ্তপর্ণা ম্যাডামের মতো একজন অসাধারণ মানুষের সান্নিধ্যে আসতে পেরে রুবাই সত্যিই অভিভূত হয়ে গেছে। রুবাইকে বাক্যহারা হয়ে যেতে দেখে সপ্তপর্ণা ম্যাডাম ফের জিজ্ঞাসা করলেন, রুবাই, তোমার কিছু বলার নেই? জানতে চাইবে না তোমার ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে? ইয়ে না, মানে থ্যাংক ইউ ম্যাম। রুবাইয়ের চোখের কোণে ভেজা অনুভূতিরা দেখা দিল। জবটা আমার খুব দরকার ছিল। আল্লাহ আপনার অনেক ভালো করবেন। আহা, আমায় থ্যাংক ইউ দিচ্ছ কেন? তোমার কোয়ালিফিকেশন ভালো ছিল তাই তুমি জবটা পেয়েছো, বুঝলে? সপ্তপর্ণা ম্যাডামের গলায় সহানুভূতির ছোঁয়া ফুটে উঠল। যাই হোক, শোনো, তবে তোমার ট্রেনিং শুরু হচ্ছে পরশুদিন থেকে, আর ওই দিন তোমার ব্যাংকের স্টেটমেন্টগুলো আমরা কমপ্লিট করে ফেলতে চাই। তোমার যদি কোনো জাপানিজ ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালোই, না হলে আমরাই একটা অ্যাকাউন্ট খুলে দেব। তার জন্য তোমার এই পেপারের পেছনে যা যা ডকুমেন্টসগুলোর কথা মেনশন করা আছে সেগুলো আনতে হবে। সঙ্গে তোমার বেশ কয়েক কপি রিসেন্ট ছবি আনবে। তারপর থেকে প্রত্যেক মাসে তোমার স্যালারি ওই অ্যাকাউন্টেই ঢুকবে। আন্ডারস্টুড? আর ট্রেনিং পিরিয়ড হবে টোটাল 1 মাসের। মানডে টু ফ্রাইডে চলবে প্রোডাক্ট নলেজের ট্রেনিং। অফিসের সমস্ত কিছু শেখানো হবে তোমায় এই কদিনে। অ্যান্ড এভরি উইকেন্ড, মানে স্যাটারডে অ্যান্ড সানডে, স্যাটারডেগুলোতে বেসিক্যালি শেখানো হবে জাপানিজ ক্লাস। জাপানি ভাষায় বলা, লেখা ও পড়া। তোমার ইমপ্রুভমেন্টের জন্য হোমওয়ার্কও দেওয়া হবে। সানডে সেগুলো কমপ্লিট করে নেক্সট উইক স্যাটারডে সাবমিট করে দিও। কি ছোটবেলার হোমওয়ার্কের কথা মনে পড়ে যাচ্ছে, তাই তো? সপ্তপর্ণা ম্যাডাম হাসলেন রুবাইয়ের দিকে তাকিয়ে, কিন্তু রুবাই কোনো উত্তর না দিয়ে শুধু হাসলো দেখে উনি আবার কথা বলতে লাগলেন। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ তুমি সব কিছু বুঝে গেছো রুবাই।
রুবাই মাথা নেড়ে সম্মতি জানালো। ইয়েস ম্যাম। ম্যাডাম জিজ্ঞাসা করলেন, তাহলে দেখা হচ্ছে পরশুদিন। ওকে ম্যাম, শিওর। রুবাই দরজার দিকে এগিয়ে গেল। ওকে দেন, গুড বাই রুবাই, ইট ওয়াজ নাইস মিটিং ইউ। হাসি মুখে ওর চলে যাওয়াটা দেখতে লাগলেন সপ্তপর্ণা ম্যাডাম। নাইস টু মিট ইউ ম্যাম, গুড বাই। রুবাই পেছন ফিরে হেসে কেবিন নাম্বার 2 এর দরজাটা বন্ধ করে বেরিয়ে গেল। সীতামাছি শহরের মধ্যস্থলে অবস্থিত চুয়োকু ওয়ার্ডটা আসলে কতকটা কলকাতার সেক্টর 5 এর মতো জায়গা। শিনজুকু শহরের মতোই জাপানের ব্যবসা বাণিজ্যের দ্বিতীয় প্রাণকেন্দ্র এই চুয়োকু এলাকাটায় চারিদিকে ছোট বড় নানা রকম কোম্পানির অফিস ছড়িয়ে ছিটিয়ে আছে। যত্রতত্র বিভিন্ন ধরনের খাবারের দোকান ও পানশালা দেখতে পাওয়া যায় এখানে মোড়ে মোড়ে। মাঝে মাঝে 2-4টে বড় বড় 5 স্টার রেস্তোরাঁ ও বিশাল বিশাল শপিং মলও চোখে পড়ে এদিক ওদিক তাকালেই। বেশ কয়েকটা মাল্টিপ্লেক্সও আছে এই অঞ্চলে। মোট কথা প্রায় 1,41,454 জনসংখ্যার শহর চুয়োকু, বা ইংলিশে যাকে বলে চুয়ো সিটি, 24x7 কখনোই ঘুমায় না। সবসময়ই হরেক কিসিমের কোলাহলে মুখরিত হয়ে আছে এই শহরটা। আর যানজট তো এখানকার নিত্যদিনের ঘটনা। অফিস টাইমে চুয়োকুর আশেপাশের এলাকাগুলোতে পাবলিক ট্রান্সপোর্টগুলোয় যা ভিড় হয় তার বলার মতো না। তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না। মানুষ তো কোনচার। জাপান সরকার চেষ্টা করছেন ট্রান্সপোর্টের সংখ্যা আরও বাড়ানোর। ইতিমধ্যেই নতুন কিছু ফ্লাইওভারের ব্লুপ্রিন্টও তৈরি হয়ে গেছে, যাতে যানজট কিছুটা হলেও কমানো যায়। তবুও সব কিছু ঠিকঠাক হতে এখনও অনেক দেরি। গিনজা বাস স্টপে বসে বসে রুবাই এক মনে এইসবই আবোল তাবোল ভাবছিল। ট্রেনিংয়ের প্রথম দিন বলে আজও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে। নিজেকে ফিটফাট ফর্মালে সাজিয়ে সাত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। কিন্তু প্রায় 1 ঘন্টা হতে চলল রুবাই এখনও বাস পায়নি অফিসে যাওয়ার। আর আজ পকেটে সেই রকম ইয়েনও নেই যে ক্যাব বুক করে নেবে। দেরি না হয়ে যায় অফিস পৌঁছতে। চিন্তিত মুখে রুবাই এ মাথা ও মাথা পায়চারি করতে লাগলো বাস স্ট্যান্ডে। কিন্তু আল্লাহর মনে রুবাইকে নিয়ে আজ হয়তো অন্য কোনো অভিসন্ধি ছিল। হঠাৎ একটা চকোলেট রঙা ক্যাডিল্যাক এসে দাঁড়ালো রুবাইয়ের সামনে। আরে লিফট চাই নাকি? জানালার কাঁচটা নামিয়ে ভেতর থেকে মুখ বাড়ালেন আর কেউ নয়, স্বয়ং সপ্তপর্ণা ম্যাডাম। আরে ম্যাম, আপনি? রুবাই চমকে উঠে ওনার গাড়ির দিকে এগিয়ে গেল। গুড মর্নিং ম্যাম, বাট আপনি এইদিকে? গুড মর্নিং রুবাই। গাড়ির দরজাটা আনলক করে দিলেন সপ্তপর্ণা ম্যাডাম। অফিসে দেরি হয়ে যাচ্ছে না? গাড়িতে ওঠো তাড়াতাড়ি। রুবাই রীতিমতো চমকে গিয়ে বিষম লাগার মতো অবস্থা। তবুও কোনো মতে নিজেকে সামলে নিয়ে গাড়িতে উঠে বসলো ও। আল্লাহ মেহেরবান, থ্যাংক ইউ ম্যাম। আপনি না লিফট দিলে আমি আজ কিভাবে অফিস পৌঁছাতাম জানি না। একটাও বাস পাচ্ছি না সকাল থেকে। তারপর হাতও প্রায় খালি। একটা যে ক্যাব বুক করব সেরকম অবস্থাও নেই। আসলে কাল বাজার করতে গিয়ে। গাড়িতে যেতে যেতে রুবাই আপন মনে কথা বলেই চলল। খেয়াল করলো না যে সপ্তপর্ণা ম্যাডাম ওকে দেখে হাসছেন। অনেক দেরি হয়ে যেত ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা হয়েছে। সপ্তপর্ণা ম্যাডাম হেসে উঠলেন। এই সামান্য ব্যাপারে এত থ্যাঙ্কস জানাবার কোনো দরকার নেই রুবাই। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, সিগন্যালে গাড়িটা থামতে বাস স্টপে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো। মনে হলো খুব টেনশনে আছো। না মানে তুমি যেরকম কাচুমুচু মুখ করে এদিক ওদিক তাকাচ্ছিলে, সো আই থট লেটস জাস্ট গিভ ইউ আ ড্রপ। মানে ওই আর কি। রুবাইয়ের খুব লজ্জা লাগছিল, তাই ও চেষ্টা করলো কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে। বাই দ্য ওয়ে, আপনি কি এদিকেই থাকেন ম্যাম? তা প্রায় কাছাকাছি বলতে পারো। ব্যাংক অফ জাপানের যে হেডকোয়ার্টার্সের বিল্ডিংটা আছে না, আমি ওটার অপোজিটেই থাকি, আকিরা কমপ্লেক্স। সপ্তপর্ণা ম্যাডাম গাড়ি চালাতে চালাতে উত্তর দিলেন। যাই হোক, অফিস পৌঁছে গেছি প্রায়। চলো লেটস গো রুবাই, বেস্ট অফ লাক ফর টুডে।
থ্যাংক ইউ ম্যাম, গুড বাই। সপ্তপর্ণা ম্যাডাম গাড়িটা পার্কিং লটে থামাতেই রুবাই গাড়ি থেকে নেমে সোজা দৌড় লাগালো অফিসের দিকে। বেশি দেরি করলে ওর যে ডকুমেন্টেশনে প্রবলেম হয়ে যাবে অনেক। সেদিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলেন সপ্তপর্ণা ম্যাডাম। মেয়েটা সত্যিই অদ্ভুত, কেমন পাগলের মতো ছুটছে দেখো। ও কি জানে না সমস্ত ক্যান্ডিডেট একসাথে উপস্থিত না হলে ডকুমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্টের কাজ শুরু হয় না। অফিসে ঢুকে রুবাই দেখল নতুন ক্যান্ডিডেটদের সবাইকে কনফারেন্স রুমে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে। ওখানেই আজ সমস্ত অফিসিয়াল কাজ করানো হবে সবাইকে। কিন্তু কনফারেন্স রুমটা কোন দিকে? রুবাই হতভম্বের মতো এদিক সেদিক ঘুরতে লাগলো। কাউকে যে কিছু জিজ্ঞাসা করবে বেচারির সে সাহসও নেই। আচমকাই কেউ ওর কাঁধে চাপড় মারল। হাই, তুমি তো সিরানি না? একজন সোনালি চুলো শ্বেতাঙ্গনা হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পিঠে একটা ঝোলা টাইপের ব্যাগ, হাতে একটা মোটা ফাইল ধরা। সঙ্গের আফ্রিকান বান্ধবীকে সে রুবাইকে দেখিয়ে কিছু বলতে লাগলো আর নিজেদের মধ্যে মিটিমিটি হাসতে লাগলো। রুবাই একটু থতমত খেয়ে গেল। এরকম অচেনা জায়গায় অজানা কেউ এভাবে তার সাথে আলাপ করতে আসবে তা ওর ধারণারও বাইরে ছিল। তার উপর এরা তো টাইটেলটাই ওর নাম বানিয়ে দিয়েছে আর ওকে নিয়ে হাসাহাসি করছে নিজেদের মধ্যে। রুবাই একটু বিরক্ত হলো, তবুও সভ্যতা বজায় রাখতে উত্তর দিল মেয়ে দুটোকে। আসলে না, ওটা আসফান্দ হবে। শিরানি আমার সারনেম, কিন্তু তোমরা আমাকে রুবাই নামে ডাকতে পারো। ও সরি, আসলে আমরা বুঝতে পারিনি। আফ্রিকান মেয়েটা লজ্জায় অধোবদন হয়ে গেল। প্লিজ ক্ষমা করে দিও। আসলে কালকে আমরা দেখছিলাম তুমি একা বসেছিলে, মনে হচ্ছিল তুমি খুব চিন্তায় আছো। আর যখন তোমার নাম ডাকা হলো তখন তাড়াহুড়ো করে চলে গেলে। সেই শ্বেতাঙ্গনা এবার কথা বলতে শুরু করলো। আমরা তো তোমার নামটাই জানার সুযোগ পেলাম না। ওরাই বাকে অ্যানাউন্স করছিল, তাও বুঝলাম না। সরি রুবাই। সোনালি চুলো শ্বেতাঙ্গনা বলেই চলেছে একটানা। বোঝাই যাচ্ছে সে নিজের ব্যবহারের জন্য সত্যিই দুঃখিত। আমরা শুধু চেয়েছি তুমি আর 5 জনের সাথে যেমন বন্ধুত্ব করেছো তেমন আমাদেরও বন্ধু হও। কেউ একা একা চুপচাপ বসে থাকলে সেটা কি দেখতে ভালো লাগে বলো? তাহলে আমরা কি তোমার বন্ধু হতে পারি? আমার নাম জয়, আরও ফিনিক্স। আমরা টিমমেটস হতে চলেছি। রুবাইয়ের মনটা এবার একটু নরম হলো। সে বুঝলো মেয়ে দুটোর উদ্দেশ্য খারাপ নয়, এরা নেহাতি বন্ধুত্ব করতে চাইছে ওর সাথে। এক গাল হেসে ওদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল রুবাই। আরে আমরা বন্ধুই। তাহলে তুমি কনফারেন্স রুম খুঁজছিলে তাই না? রুবাইয়ের সাথে হাত মেলানোর পর ফিনিক্স জিজ্ঞাসা করল। ফিনিক্সকে দেখলে মনে হয় যেন কোনো এক শিল্পী একদলা চকোলেট দিয়ে নারী মূর্তি গড়েছেন। কতকটা স্প্রিং পাস্তার মতো পাকানো পাকানো, মাথা ভর্তি কোঁকড়ানো কালো চুল মেয়েটার। ঝকঝকে দাঁত বার করে সারাক্ষণ হাসছে। আমাদের সাথে এসো রুবাই, আমরাও সেখানেই যাচ্ছি। ওদের সাথে রুবাই কনফারেন্স রুমে পৌঁছে দেখল জয়ী ইতিমধ্যেই বেশ পরিচিত হয়ে গেছে ওর নতুন সহকর্মীদের সাথে। সবার সাথেই মেয়েটা বন্ধুত্ব করে নিয়েছে মাত্র 2 দিন এসেই। ওকে দেখতে বারবি ডলের মতো হলেও মোটেই ওই রকম শান্ত শিষ্ট গুড গার্ল নয় জয়ী। খুব ছটফটে আর চনমনে। গোটা কনফারেন্স রুমটা ও একাই হাসি ঠাট্টায় মাতিয়ে রেখেছিল, যতক্ষণ না মিস্টার ন্যাথান এলেন মিসেস স্যালিকে সঙ্গে নিয়ে রুবাইদের সমস্ত অফিসিয়াল ডকুমেন্টেশনের কাজ করানোর জন্য। সমবেতভাবে গুড মর্নিং ফোকস বলে সকলকে সম্বোধন করলেন তারা। হাতে একতারা কাগজপত্র নিয়ে সেগুলো সবার মধ্যে বিলিয়ে দিতে লাগলেন একে একে। প্রত্যেকের সাথে পরিচয় পর্ব সমাধা হওয়ার পর অতএব মিস্টার ন্যাথানের নির্দেশে ও মিসেস স্যালির সহচর্যে প্রায় ঘন্টা 2 ধরে চলল রুবাইদের টিমটার সমস্ত অফিসিয়াল কাজকর্ম। যদিও প্রথমটায় রুবাই ভেবেছিল হয়তো খুব সহজেই এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এসব কাজ, কিন্তু বাস্তবে ওর ধারণা ধূলিসাৎ হতে বেশিক্ষণ লাগলো না।
এসব বড় বড় কোম্পানিতে কাজ করার অনেক হ্যাপা, বিশেষ করে তুমি যদি ভিনদেশি হও। ভাবতে ভাবতে উসখুস করতে লাগলো রুবাই। আসলে বেচারির খুব খিদে পেয়ে গেছে। সকালে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় কিছুই খেয়ে আসা হয়নি। ভেবেছিল বাইরে কোনো ডাইনার থেকে ব্রেকফাস্ট সেরে নেবে, কিন্তু অফিসে দেরি হয়ে যাওয়ার ভয়ে সেটাও করা হয়ে ওঠেনি। আশেপাশে তাকিয়ে দেখলো বাকিদেরও একই দশা। কেউ খাওয়া অথবা কেউ শৌচাগার কিংবা কেউ স্রেফ সুখটানের আমেজ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু সাহস করে কেউই বলতে পারছে না সেই কথা মিস্টার ন্যাথন ও মিসেস স্যালিকে। নতুন অফিসের প্রথম দিন বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধার সাহস কেই বা দেখাতে চায়? অগত্যা নীরবতাই ভরসা। ব্যাপারটা মনে হয় বুঝতে পারলেন মিসেস স্যালি। বয়স্ক ওই ভদ্রমহিলার চোখে একটা অদ্ভুত মাতৃস্বরূপ স্নেহ রুবাই লক্ষ্য করেছে একদম শুরু থেকেই। এখন সেই মিসেস স্যালি ওদের তথাকথিত রক্ষাকর্ত্রীর ভূমিকায় এগিয়ে এলেন। মিস্টার ন্যাথনের সঙ্গে পরামর্শ করে তিনি 1 ঘন্টার বিরতি ঘোষণা করলেন। গাইস, তোমাদের বিবর্ণ মুখগুলো দেখে বোঝাই যাচ্ছে তোমরা বেশ ক্লান্ত। কি ঠিক বলছি তো? টানা 2 ঘন্টা বসে বসে কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করতে কার ভালো লাগে বলো তো? কিন্তু বিশ্বাস করো, এটা তোমাদের ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, মিস্টার ন্যাথন আর আমি ঠিক করেছি আমরা কিছুক্ষণ ব্রেক নেব। তোমরা ততক্ষণ এনজয় করো। লাঞ্চ ব্রেকের পর সেকেন্ড সেশন চালু করব আমরা। সমবেত কণ্ঠে আনন্দধ্বনি বেজে উঠল। হই হই করতে করতে এক ঝাঁক তরুণ মুখ এগিয়ে গেল ক্যাফেটেরিয়ার দিকে। ক্যাফেটেরিয়াতে ঢুকে রুবাইরা দেখল এটাকে ছোটখাটো 5 স্টার হোটেল বললে ভুল হবে না। ঝাঁ চকচকে কার্পেটের উপর রকমারি ডিজাইনের চেয়ার টেবিল পাতা। এক জায়গায় মকটেল জোনও করা রয়েছে। ফ্রুট সিরাপ দিয়ে রং বেরঙের শরবত বানিয়ে দেওয়া হচ্ছে। তারই একপাশে একটা লম্বা টেবিলে বাফেট সিস্টেমের মতো পর পর খাবার রাখা বিশাল বিশাল পাত্রে। 4 জন জাপানি ছেলে মেয়ে শেফের মতো টুপি পরে খাবার সার্ভ করছে ছোট ছোট খোপওয়ালা থালায়। লোভনীয় গন্ধে ম ম করছে চারপাশটা। ভীষণ উৎসাহী হয়ে জিভে টস টস করে লালা পোলা ঝরাতে ঝরাতে রুবাই এগিয়ে গেল সেদিকে। কাছে গিয়ে জুলজুলে চোখে দেখলো টেবিলে রাখা স্ট্যান্ডিং ক্যালেন্ডারের মতো দেখতে একটা মাঝারি সাইজের বোর্ডে সপ্তাহে কোন কোন দিন কি কি খাবার পাওয়া যায় একটা লিস্ট মতো করা আছে। যেদিন যে খাবার হবে তার চারপাশে টিম টিম করে লাইট জ্বলছে। আজ যেহেতু বুধবার, তাই আজ লেখা আছে রাইস অ্যান্ড ফিশ কারি। মাছের ঝোল আর ভাত। রুবাইয়ের উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গেল। কতদিন খাইনি মাগো, ভীষণ মনে পড়ে গেল তোমায়। বিড়বিড় করতে করতে রুবাই এগিয়ে গেল অর্ডার দিতে, কিন্তু বেচারির এক্সাইটমেন্টের বেলুন ফুস হতে বেশি সময় লাগলো না। 200 ইয়েন দামের বদলে যেটা ওয়েটাররা সার্ভ করছে সেটা আদপে আঠালো চিটচিটে দলা পাকানো ভাতের মতো কিছু একটা, সঙ্গে একটা বাটিতে পাতলা ট্যালট্যালে ট্রান্সপারেন্ট স্যুপ জাতীয় কিছু, যার মধ্যে পেলে করে কাটা পাতলা পাতলা সিদ্ধ মাছের টুকরো ভাসছে। তবে যে শুনেছিল কোনকালে বিপ্লবী রাসবিহারী বসু নাকি জাপানে এসে জাপানিদের মাছের কারি আর ঝুরঝুরে ভাত রান্না করা শিখিয়েছিলেন। এমনকি ও কোথায় একটা পড়েও ছিল যে জাপানে নাকি একেবারে খাঁটি বাঙালি স্বাদের মাংসের ঝোল ও ভাত পাওয়া যায়। জাপানিদের সাথে ভারতীয়দের খাবারের এতই মেলবন্ধন নাকি? কিন্তু তাহলে এসব কি? সামনে রাখা খাবারটা দেখে গা গুলিয়ে উঠল রুবাইয়ের। কোথায় কাশ্মীরি উল আর কোথায় না ওই আর কি। এই যদি হয় জাপানিদের মাছের ঝোল আর ভাত, তাহলে সেটা খাবার চেয়ে উপোস করে মরা ভালো। অর্ডার ক্যান্সেল করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো রুবাই। এদিকে ওর পেটের ভেতর ছুঁচুন্দরি আর ইঁদুরি মিলে হাম হাম গুড়ি গুড়ি ড্যান্স শুরু করে দিয়েছে জোর তালে। মন খারাপ করে দরজা অবধি এগোতেই রুবাই দেখল অদূরে ফিনিক্স ওর নাম ধরে ডাকছে। একটা বড় টেবিলে ও আর জয়ী বসে আছে।
সঙ্গে আরও 4-5 জন ছেলে মেয়ে মিলে রকমারি পাত্রে রং বেরঙের খাবার সাজিয়ে ওরা খাচ্ছে। হে রুবস, এখানে এসো। ফিনিক্স হাত নাড়ল। পাশে জয়ী এক গাল হাসি নিয়ে তাকিয়ে আছে রুবাইয়ের দিকে। রুবাই বুঝতে পারল ওরা হয়তো লাঞ্চ শেয়ার করার জন্যই ওকে ডাকছে, কিন্তু ও তো লাঞ্চ আনেনি আজ, খাবারও কিনতে পারেনি। তাহলে যাওয়া কি ঠিক হবে ওদের কাছে? ইতস্তত বোধ করতে লাগলো রুবাই। না না, আমি ঠিক আছি। ক্যাফেটেরিয়ার দরজার দিকে এগিয়ে গেল রুবাই। তোমরা এনজয় করো, আমি ক্লাসের বাইরে অপেক্ষা করব। আমার কিছু জরুরি কল করার আছে। ও কাম অন রুবস। জয়ী উঠে এলো হঠাৎই। তুমি পরেও কল করতে পারবে। রুবাইয়ের পেটে আলতো চাপড় মেরে হাসতে হাসতে ওর হাত ধরে টেনে নিয়ে গেল জয়ী। তারপর টেবিলে রাখা পিৎজার বড় একটা স্লাইস নিয়ে ওর মুখে ঢুকিয়ে দিল। এটা খাও। আমি তখন থেকে দেখছি তুমি কিচ্ছু কিনছো না, আর এটাও মনে হচ্ছে যে তুমি বাড়ি থেকে টিফিন আনতেও ভুলে গেছো। দেখো, আমি জানি ভারতীয়রা বড্ড স্পাইসি খাবার খেতে ভালোবাসে, তাই জাপানি খাবার তোমার মুখে রুচবে না। ফিনিক্স বলতে লাগলো। কিন্তু তুমি যদি খালি পেটে থাকো তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। রুবাই ভেবে পাচ্ছিল না কি বলবে। আসলে খুব লজ্জা পেয়ে গেছে বেচারি। এইভাবে ওরা সবাই ওকে একসাথে খাবার জন্য ডেকেছে, তাই জন্য। এরা সবাই রুবাইয়ের কাছে একদম অচেনা, কিন্তু তবুও ওরা যেভাবে ওকে এত তাড়াতাড়ি আপন করে নিচ্ছে, তাতে রুবাইয়ের নার্ভাসনেস বাড়ছে বই কমছে না। ফিনিক্সের কথার উত্তরে শুধু নীরব হাসি ফেরত দিল ও। তুমি একা থাকো তাই না? একটি ছেলে পাশ থেকে জিজ্ঞেস করলো রুবাইকে। ঝকঝকে ছেলেটির মাথা ভর্তি হলদে বাদামি চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। লম্বা চেহারাটা দেখলেই বোঝা যায় রীতিমতো শরীর চর্চা করে। এই অধমের নাম অ্যান্থনি, কিন্তু সবাই আমাকে টনি বলে ডাকে। নিজের পরিচয় দিল ছেলেটি। আমি তো অস্ট্রেলিয়াতে থাকি। তোমার ভারতের সাথে আমাদের দেশের ক্রিকেটের হাড্ডাহাড্ডি লড়াই হয়। হ্যালো টনি। পিৎজাটা শেষ করে টনির সাথে হ্যান্ডশেক করলো রুবাই। আমাদের খেলোয়াড়রা কিন্তু বন্ধুও বটে। ভালো করে লক্ষ্য করে রুবাই বুঝতে পারল এই ছেলেটাই সেদিন ইন্টারভিউয়ের দিন মোবাইলে ভিডিও গেম খেলছিল ওয়েটিং রুমে বসে। আর হ্যাঁ, আমি একা থাকি। আমরাও আজ থেকে বন্ধু। জয়ী একটা ফ্রাইড চিকেন নাগেটসের প্লেট আর একটা কোকের ক্যান এগিয়ে দিল রুবাইয়ের দিকে। এবার তুমি যদি আমাদের বেস্ট ফ্রেন্ড ভাবো, তাহলে চটপট এই খাবারটা শেষ করো, আর কথায় কথায় লজ্জা পাওয়া বন্ধ করো। রুবাই বুঝল এ যাত্রায় ওর আর ছুটকারা নেই, তাই অগত্যা খাওয়ায় মনোসংযোগ করলো সবার সাথে গল্প করতে করতে। কথায় কথায় এক এক করে পরিচয় হলো বাকিদের সাথে। নানা বয়সের নানা ধর্মের ছেলেমেয়েগুলো বিভিন্ন দেশ থেকে এসেছে কাজের খোঁজে। রাপিউতা রোবোটিক্সের 18 তলার ক্যাফেটেরিয়াতে বসে ওরা সবাই বিবিধের মাঝে দেখো মিলন মহান এর এক নতুন সংজ্ঞা লিখছে মিলেমিশে। ওদের কথাবার্তার মাঝেই সপ্তপর্ণা ম্যাডাম ক্যাফেটেরিয়াতে ঢুকলেন লাঞ্চ করার জন্য। ম্যাডামকে দেখেই ওদের আড্ডা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। জয়ী তো মুখ ফসকে বলেই ফেলল, গশ, সি ইজ সাচ আ ডিভা। সপ্তপর্ণা ম্যাডামের সঙ্গে অন্য একজন জাপানি ম্যাডাম রয়েছেন, কিন্তু সবার চোখ ওনার দিকেই, যাকে বলে ফিক্সড ডিপোজিট হয়ে গেছে। আসলে উনি এতটাই সুন্দরী যে কারোর পক্ষেই ওনার থেকে চোখ ফিরিয়ে রাখা সম্ভব নয়। সেই জাপানি ম্যাডামের সঙ্গে কথা বলতে বলতে সপ্তপর্ণা ম্যাডাম আর চোখে একবার তাকালেন রুবাইয়ের দিকে, তারপর এগিয়ে গেলেন সুশি কাউন্টারের দিকে। ওনার চোখে কি অদৃশ্য হাসি ঝিলিক দিল কি, নাকি রুবাই ভুল দেখল? তোমাদের মতো ভারতীয় মেয়েদের চার্মই আলাদা। টনির কুনুইয়ের গুঁতোয় সম্বিত ফিরে পেয়ে ফিক করে হেসে ফেলল লজ্জাকান্ত লালটুস রুবাই। অতএব দেখতে দেখতে একটা মাস ভালোভাবেই কেটে গেল। এই কদিন রুবাই ভালোভাবে ট্রেনিং নিয়েছে। প্রোডাক্ট নলেজ ওর নখদর্পণে এখন।
আর তার পাশাপাশি রুবাই মন দিয়ে শিখে নিয়েছে জাপানি ভাষায় কথা বলা ও লেখা এবং ভাষাটি পড়তে পারা। জাপানিজে নিজের দক্ষতা ও সাবলীলতা বাড়ানোর জন্য রুবাই ওর ছুটির দিনগুলোতে জাপানের অলিতে গলিতে ঘুরে বেড়াতো। সূর্যোদয়ের দেশটার আনাচে কানাচে হাতড়ে শক্তির ভেতরে মুক্তির মতো খুঁজে পেতে চাইতো তার অজানা সংস্কৃতিকে। জানতে চাইতো ভারতের স্বাধীনতার লড়াইতে পরোক্ষভাবে জড়িত সমুদ্র বেষ্টিত এক টুকরো এই ভূখণ্ডের সমস্ত অতীত কাহিনী, যা মিশে আছে প্রতিটি জাপানি মানুষের হৃদয়ের গভীরতম গভীরে। কিন্তু এত গভীরতার মাঝেও এক অপার শূন্যতা কুড়ে কুড়ে খেত রুবাইকে প্রতিনিয়তই। বিবেকের কাঠগড়ায় একটা অজানা চিনচিনে ব্যথা হতো। ভাল লাগতো না কিছুই মাঝে মধ্যে, শুধু মনে হতো কোনোদিনও কি ওর ফেরা হবে না শান্তির জগতে। রুবাই, কাঁধে অচেনা স্পর্শে চমকে উঠল রুবাই। পিছন ফিরে তাকিয়ে দেখল সপ্তপর্ণা ম্যাডাম হাসছেন। এখানে একা দাঁড়িয়ে কি করছো তুমি? আজ না তোমার সার্টিফিকেশন এক্সাম? সমস্ত রেডি তো? না মানে অ্যাকচুয়ালি জাস্ট। রুবাই কি বলবে ভেবে না পেয়ে তোতলাতে লাগলো। ওর চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে বেচারি কোনো একটা বিষয়ে খুব অস্বস্তিতে ভুগছে। বুঝেছি, পরীক্ষা নিয়ে টেনশন হচ্ছে কি, তাই তো? সপ্তপর্ণা ম্যাডামের গলায় স্নেহের পরশ ফুটে উঠল। ব্যাচ নাম্বার 327-এর টপ ক্যান্ডিডেটের তো এত টেনশন নেওয়ার কথা নয়, বরং তার তো চেয়ারফুল থাকার কথা। আজ এক্সামে যা আসবে সে তো তার জানার বাইরে থেকে আসবে না। টেনশন তারাই করে যারা ফাঁকিবাজ হয়। রুবাই হাঁ করে তাকিয়ে আছে দেখে সপ্তপর্ণা ম্যাডাম হেসে ফেললেন। আমি সব খবরই পাই রুবাই। তোমার এবং ব্যাচের বাকি সকলের পারফরমেন্সের ব্যাপারে সব রিপোর্ট আছে আমার কাছে। তুমি কি সেটা জানো? ইউ আর আ ভেরি ট্যালেন্টেড, আই মাস্ট সে রুবাই। না হলে একটা বিদেশি ভাষাকে সম্পূর্ণ বহিরাগত হয়ে মাত্র 1 মাসের মধ্যে আয়ত্ত করে নেওয়াটা চারটিখানি কথা নয় কিন্তু। তাছাড়া আমাদের কোম্পানির কাজের ব্যাপারেও দেখছি তোমার নলেজ ব্যাংক দারুণ ইমপ্রুভ করেছো তুমি। তোমার অ্যাচিভমেন্টে আমি খুব খুশি হয়েছি, আর তাই তোমাকে আমি একটা অফার দিতে চাই। রুবাইয়ের অবাক চাহনি নজর এড়ালো না সপ্তপর্ণা ম্যাডামের। তিনি বলতে লাগলেন, আমি চাই তুমি আফটার সার্টিফিকেশন আমার আন্ডারে ইন্টার্নশিপ করো। তোমার সাথে কাজ করার জন্য একটা টিম দেওয়া হবে তোমাকে। অ্যাজ এ লিডার তুমি তাদের ম্যানেজ করবে ও তাদের সাথে কোঅপারেটিভ হয়ে কোম্পানির বিজনেস ডেভেলপ করবে। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার সব প্রজেক্ট সাবমিট করবে। গট ইট? টিমের ভালো মন্দ সব দেখার দায়িত্ব তোমার, আর তোমার সব কিছু হায়ার অথরিটির কাছে কন্ট্রোল করব আমি। না মানে ওই ম্যাম। রুবাই আমতা আমতা করতে লাগলো, কিন্তু সেটাকে আমল না দিয়ে সপ্তপর্ণা ম্যাডাম বলতে লাগলেন, দেখো রুবাই, তোমার প্রথম দিন দেখেই আমি বুঝেছিলাম তোমার মধ্যে অনেক পটেনশিয়াল আছে। ঠিক মতো গ্রুমিং করলে তুমি আরো অনেক কিছু অ্যাচিভ করতে পারবে লাইফে। আর তার শুরুয়াতটা এখন থেকেই হওয়া উচিত, কি তাই নয় কি? রুবাই এতক্ষণ পর মুখ খুলল। ম্যাম কি বলবো ভেবে পাচ্ছি না। আপনি যে আমাকে এত বড় একটা সুযোগ দিচ্ছেন সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। হয়তো আমি এসবের যোগ্যও নয়। গলাটা হঠাৎ ভারী হয়ে গেল রুবাইয়ের। আমি আসলে কোনো কিছুর যোগ্যই নয়, তাই তো সব খুশিরা আমায় ছেড়ে পালায়। চুপচাপ 11 তলার ফুল ভিউ গ্লাস উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে রইল রুবাই। ভেজা দৃষ্টিদের প্রকাশ করতে চায় না ও। কি হয়েছে রুবাই? সপ্তপর্ণা ম্যাডাম বুঝতে পারলেন রুবাই কিছু একটা লুকিয়ে যাচ্ছে তার থেকে। আর ইউ ওকে? নো আই এম ফাইন ম্যাম। রুবাই ফিরে তাকালো। কিছু হয়নি, আমার এবার যাওয়া উচিত, দেরি হয়ে যাচ্ছে। জয়ী আর ফিনিক্সের পরেই আমার নাম্বার। টোনের হয়তো কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে। এক্সাম রুমের দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে গেল ও।
ম্যাম, ওই যে বললেন না ব্যাচ নাম্বার 327 এর টপ ক্যান্ডিডেট, ওটাই সবচেয়ে বেশি ভাবায়, জানেন তো। টপ হওয়ার কি জ্বালা সেটা যে টপ সেই জানে। সারাক্ষণ ভয় মরতে হয়, সবার এত এক্সপেকটেশনস। পারবো তো আপনার কথার মর্যাদা রাখতে, নাকি সার্টিফিকেশনে ফেল হয়ে ফিরে যেতে হবে আমায়? সপ্তপর্ণা ম্যাডামের অবাক চাহনিকে সাক্ষী রেখে ভিতরে ঢুকে গেল রুবাই। অল দ্য বেস্ট রুবাই, আজ ফান সিডনি। অস্ফুটে বলে উঠলেন রাপিউতা রোবোটিক্সের হিউম্যান রিসোর্সেস সপ্তপর্ণা পাল। খুব শিগগিরই আবার দেখা হবে আমাদের। আমরা তোমার জন্য অপেক্ষা করব। সার্টিফিকেশন এক্সামটা কমপ্লিট হওয়ার পর ইন্টার্নশিপের দিনগুলো ঝড়ের বেগে কাটতে লাগলো রুবাইয়ের সাদামাটা জীবনে। চারপাশের সব কিছুতে এত সুন্দর এবং এত দ্রুত পরিবর্তন আসলো যে রুবাই নিজেও ভাবতে পারেনি 2 বছর আগে ডিপ্রেশনে ভোগা ভাঙাচোরা মনটাকে কখনো আবার গোছাতে পারবে, কখনো আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে উজ্জ্বল ভবিষ্যতের দোরগোড়ায়। মাঝে মাঝে মনে হতো এই সব কিছুই স্বপ্ন, সবই মায়া। হয়তো ঘুম ভাঙলেই কেটে যাবে মোহ, ছিটকে এসে পড়বে ও সর্বগ্রাসী অতীতের অতলে। না না, আমি আর ফিরে যেতে চাই না ওখানে। সব কেড়ে নিয়েছো, এক মুহূর্ত এবার আমায় বাঁচতে দাও। কেঁদে ফেলত রুবাই। আর ঠিক তখনই সপ্তপর্ণা ম্যাডামের কথা মনে পড়ত ওর। চোখ বন্ধ করে ওই হাসি মুখটা একটু ভাবলেই নিমেষে সব মন খারাপ ভালো হয়ে যেত রুবাইয়ের। হ্যাঁ, এই এক নতুন সমস্যা হয়েছে আমাদের শান্ত শিষ্ট এবং ইনভিজিবল লেজ বিশিষ্ট রুবাইয়ের। আজকাল সপ্তপর্ণা ম্যাডামকে দেখলেই রুবাইয়ের কেমন একটা ইয়ে ফিল হয় বুকের ভেতরে। প্রেম প্রেম ভাব জাগে মনে। হার্টবিটটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের গাড়িগুলোর থেকেও বেশি জোরে ছোটে। আর তারপর হঠাৎ ধপাস করে থেমে গিয়ে সারা শরীরে 440 ভোল্টের ইলেকট্রিকের জোর কা ঝটকা জোরেই দিয়ে থেমে যায় ম্যাডাম সামনে আসলেই। আফটার শক হিসেবে কপালে জোটে অদম্য গুজবাম্পস, রন্ধ্রে রন্ধ্রে শিহরণ ঢেউ খেলে, আর রুমকূপগুলো গোলাপের কাঁটাকেও হার মানিয়ে দিয়ে খাড়া হয়ে ওঠে। যদিও এই অদ্ভুত সিমটমগুলো রুবাইয়ের আগে ছিল না। সপ্তপর্ণা ম্যাডামকে অতীব শ্রদ্ধা ও সমীহের চোখে দেখত সে। কিন্তু গত কয়েকদিন যাবৎ সার্টিফিকেশন এক্সামটা শেষ হবার পরপরই শুরু হয়েছে ওর এই ব্যায়াম। প্রথম যেদিনটা ঝটকাটা খেলো সেদিন ছিল শনিবার, তার আগের দিন শুক্রবার ওদের এক্সামের রেজাল্ট বেরোনোর দিন ছিল। রুবাই টেনশনের চোটে সেদিন অফিসেই আসেনি। আগের রাত থেকে ফোনও সুইচ অফ করে রেখে দিয়েছিল ভয়ে। ক্রমাগত কলিং বেলের আওয়াজে সকালবেলা ঘুম চোখে দরজা খুলে দেখে সপ্তপর্ণা ম্যাডাম দাঁড়িয়ে। প্রথমে ভেবেছিল স্বপ্ন, তারপর কংগ্রাচুলেশন রুবাই বলে ম্যাডাম জড়িয়ে ধরতেই রুবাইয়ের ঘোর কাটে। জানতে পারে ও ফার্স্ট হয়েছে সার্টিফিকেশন এক্সামে। আর জাপানি ভাষার পরীক্ষায় লিখিত ও মৌখিক দুটোতেই রুবাই হায়েস্ট। স্বয়ং রাপিউতা রোবোটিক্সের সিইও মিস্টার সৌ জুন নিজে দেখা করতে চেয়েছেন রুবাইয়ের সাথে। এরকম রেকর্ড ব্রেকিং পারফরমেন্স যে দিতে পারে সেই মেধাবী নব্য কর্মচারীটিকে তিনি মুখোমুখি অভিনন্দন জানাতে চান। আর তাই গত 24 ঘন্টারও বেশি সময় ধরে রুবাইয়ের কোনো খোঁজ খবর না পেয়ে সপ্তপর্ণাকে তিনি নিজে পাঠিয়েছেন অফিসের ডেটাবেস থেকে রুবাইয়ের ঠিকানা বের করে তাকে ধরে আনার জন্য। আর তাই ম্যাডাম সকাল সকাল রুবাইয়ের রেজাল্ট হাতে করে নিজেই চলে এসেছেন ওর ছোট্ট আস্তানায়। সপ্তপর্ণা ম্যাডাম জড়িয়ে ধরার পর রুবাই অল্প কিছুক্ষণ ঝটকাটা খেলেও তার আফটার শক গুজবাম্পস অনেক লং লাস্টিং এফেক্ট দিয়েছিল সেদিন। পাল্লা দিয়ে বাড়ছিল বুকের ভেতর ধূপ ধাপ গুম গাম আওয়াজ, যেন হার্ট তো নয়, রেসের ঘোড়া আন্তাবড়ি ছুটছে। আর পারেনি নিজেকে সামলাতে রুবাই। কাঁপা কাঁপা হাতে সপ্তপর্ণাকে পাল্টা জড়িয়ে ধরে
ওর চুলের মধ্যে নিজের আঙ্গুল মিলিয়ে দিয়েছিল। পরম আবেশে বুজে আসা চোখ থেকে কয়েক ফোঁটা জলের সাথে দীর্ঘ দিনের অতৃপ্ত কণ্ঠ থেকে শুধু একটাই আওয়াজ বেরিয়েছিল, চিল্লু। শব্দটা কানে যেতেই সম্বিত ফেরে সপ্তপর্ণার। হোয়াট? নিজের আলিঙ্গন থেকে রুবাইকে মুক্ত করে। ভুল ভাঙতে ছিটকে সরে আসে রুবাইও। সরি ম্যাম, অনেস্টলি সরি। আপনি বাইরে ওয়েট করুন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আসলে একটু সিক ফিল করছিলাম তো, তাই অফিস যেতে পারিনি। ট্রুলি সরি ফর দ্যাট। অ্যান্ড ম্যাম, থ্যাংক ইউ এই সুখবরটা এতটা কষ্ট করে আমায় দিতে আসার জন্য। হতচকিত সপ্তপর্ণার মুখের ওপর দরজাটা দড়াম করে বন্ধ করে দিয়েছিল রুবাই। সেদিন বাকি রাস্তাটা ওরা কথা বলেনি। গাড়ি চালাতে চালাতে সপ্তপর্ণা যদিও বারবার আর চোখে রুবাইকে দেখছিল, কিন্তু রুবাই সেই যে গাড়িতে উঠে থেকে জানলার দিকে মুখ ফিরিয়ে বসেছে, তারপর থেকে আর এদিকে ফিরে তাকায়নি। অফিস বিল্ডিংয়ের সামনে গাড়ি এসে থামতে হনহনিয়ে নামতে গেছিল রুবাই, কিন্তু পারেনি। হাত ধরে টেনে থামিয়ে দিয়েছিল সপ্তপর্ণা। দাঁড়াও, আমার কিছু বলার আছে তোমাকে। ম্যাম, সরি বললাম তো। কাতর হয়ে উঠল রুবাইয়ের গলা। ইট ওয়াজ জাস্ট আ মোমেন্ট। লিভ ইট। আমি সেটা নিয়ে বলছি না। সপ্তপর্ণা কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করল। আমি বলছি তুমি আমার সাথে বোর্ডরুমে যাবে। তোমাকে রাওপিতা রোবোটিক্সের সিইও মিস্টার সোজুনের সাথে দেখা করতে হবে রুবাই। উনি তোমাকে কংগ্রেস জানাতে চান, আর আমার উপর দায়িত্ব রয়েছে তোমাকে তার কাছে পৌঁছে দেওয়া। চলো। রুবাইয়ের হাত ধরে লিফটের দিকে এগিয়ে গেল সপ্তপর্ণা। আর ব্যাস, সেই যে রুবাইয়ের ঝটকা লাগা শুরু হলো, সেটা মিস্টার সোজুনের কেবিনে ঢুকেও কমেনি। মানুষ নিজের অফিসের বসের সামনে দাঁড়ালে ঝটকা খায়, অথচ আমাদের রুবাই তার রিক্রুটার ম্যাডামের হাত ধরেছে, মানে একটু হাগি দিয়েছে, তাতেই ঝটকা খাচ্ছে। বুঝুন কাণ্ড। ওই সুন্দরী ম্যাডাম হলে যা হয় আর কি। মিস্টার সোজুন মানুষটা খুব অদ্ভুত। ভদ্রলোক মজার আড়ালে রুবাইকে পরখ করে নিতে কিন্তু ছাড়লেন না। তার বিশ্বস্ত কর্মচারী সপ্তপর্ণা পাল সঠিক রত্ন খুঁজে এনেছে কিনা সেটা তিনি নিজে একবার যাচাই করে নিতে চান। ঘরে ঢুকতেই রুবাইকে প্রশ্ন করতে শুরু করে দিলেন, তাও আবার জাপানি ভাষায়। কন্নিচিওয়া শিরানি। কন্নিচিওয়া সামা। দুই পক্ষ হ্যালো বলে কথাবার্তা আরম্ভ করল। পাল্টা সাবলীলতার পরিচয় দিল রুবাই। ওহাইও, অর্থাৎ সুপ্রভাত। এরপর প্রায় 2 ঘন্টা ধরে হাফ জাপানি আর হাফ ইংলিশে ক্লাউড রোবোটিক্সের টেকনোলজি নিয়ে যে কপচাকপচি চলল, তাতে বোঝা গেল মিস্টার সোজুন ফুল স্যাটিসফাইড। সপ্তপর্ণার ওপর বেজায় খুশি তিনি। জহুরির চোখ জহর চিনতে ভুল করেনি। ওয়েল ডান পারো। তারপর রুবাইয়ের দিকে ফিরে তিনি বলতে লাগলেন, শিরানি, কংগ্রাচুলেশনস। বলতেই হবে তুমি খুব বুদ্ধিমতী। পারো শুরুর থেকেই তোমার সম্বন্ধে সব কিছু বলেছি। তোমার মতো এমপ্লয়ি পেয়ে আমি সত্যিই খুব খুশি। মিস্টার সোজুন একতারা কাগজ নিয়ে এসে রুবাইয়ের হাতে ধরিয়ে দিলেন। এই যে তোমার রিওয়ার্ডস। এখন থেকে তুমি রাপিউতা রোবোটিক্সের হেড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করবে আর গোটা টিমকে চালনা করবে। রুবাই কাগজটা পড়ে অবাক হয়ে গেল। ওর আন্ডারে যে টিমটা দেওয়া হয়েছে, ঘটনাচক্রে তারাই ওর ব্যাচমেট ছিল। মানে ও যাদের সাথে এতদিন ট্রেনিং নিচ্ছিল, তারাই এখন রুবাইয়ের আন্ডারে কাজ করবে, আর রুবাই এখন তাদের কন্ট্রোল করবে। মুখ তুলে মিস্টার সোজুনের দিকে তাকালো রুবাই। স্মিত হাসলেন ভদ্রলোক। গো অন চাম্প, লেটস বিগিন ইট ফ্রম টুডে। বোর্ডরুম থেকে বেরিয়ে এলো রুবাই আর সপ্তপর্ণা। এটা কি হলো? রুবাই জিজ্ঞেস করলো সপ্তপর্ণাকে। ওর গলার স্বরে বোঝাই যাচ্ছিল নিজের বন্ধুদের নিজের আন্ডারে কাজ করাতে হবে, ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না রুবাই। দেখো রুবাই, আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। সঠিক জায়গায় সঠিক গ্রুমিং পেলে তুমি নিজের সেরাটা দিতে পারবে। তাই আমাদের এই স্টেপটা নেওয়া। সপ্তপর্ণা বলতে লাগলো,
আর জয়ীদের সাথে আমার কথা হয়ে গেছে, ওরাও খুব খুশি তোমার সাকসেসে। ইনফ্যাক্ট তোমার অ্যাচিভমেন্টের অনারে ফিনিক্স তো এই রবিবার একটা সেলিব্রেশন পার্টিও অ্যারেঞ্জ করেছে সেন্দাইতে। আমিও ইনভাইটেড আছি সেখানে। হেসে ফেলল সপ্তপর্ণা। আমরা সেখানে ঘুরতে যাব একসাথে। প্রথমে সেন্দাই দাইকানন স্ট্যাচু দেখব, যেটা নাকি 100 মিটার মানে 300 ফুট লম্বা। তারপর ওখানকার বিখ্যাত নাকামুরায়া রেস্তোরাঁতে সুশি আর সোবা নুডলস খেয়ে যে যার বাড়ি। টাটা, বাই বাই। তাই কাল সকাল 8টায় আমি তোমাকে পিক করব তোমার বাড়ি থেকে। অনেকটা রাস্তা ড্রাইভ করতে হবে, তাই তাড়াতাড়ি বেরোনো। ওদিক থেকে টনি আর জয়ীও গাড়ি নিয়ে আসবে বলেছে টিমের বাকিদের নিয়ে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল সপ্তপর্ণা। কাল আমরা খুব এনজয় করবো রুবাই, আর তোমার নতুন টিমের বাকিদের সাথেও কাল আলাপ হয়ে যাবে তোমার। কথা বলতে বলতে ওরা অফিসের লাগোয়া গার্ডেনে চলে এসেছিল। সপ্তপর্ণা এক মনে বকে গেলেও রুবাই তাতে ঠিক তাল মেলাতে পারছিল না। আসলে ওর মনে পড়ছিল ওর বাবা মায়ের কথা। ওর এত বড় সফলতার দিনে আজ তারা পাশে নেই, তাই রুবাই খুব মিস করছিল ওর বাবা মাকে। অতএব সপ্তপর্ণাকে পাশ কাটানোর জন্য উসখুস করছিল অনেকক্ষণ ধরেই। ব্যাপারটা বুঝতে পেরে সপ্তপর্ণা চেষ্টা করলো পরিস্থিতিটা একটু হালকা করার। আচ্ছা রুবাই, তুমি তো কোনোদিনও তোমার বাড়ির ব্যাপারে কিছু বলনি, তোমার দেশের কথা, বাবা মা কি করেন তোমার। সপ্তপর্ণার প্রশ্নে চমকে উঠল রুবাই। কি বলবে ভেবে পেল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো, কিছু বলছো না যে রুবাই? তোমার ফ্যামিলি কোথায় থাকেন ইন্ডিয়াতে? জিজ্ঞেস করলো সপ্তপর্ণা। তারা কোথায় থাকেন? রুবাইয়ের চোখে জল এলো হঠাৎই। আকাশে ঠিকানা তাদের, না ফেরার দেশের বাসিন্দা তারা। মানে কি বলছো তুমি? সপ্তপর্ণা এতক্ষণ একটা গার্ডেনের বেঞ্চে বসেছিল। রুবাইয়ের কথা শুনে চমকে উঠে আসে ওর কাছে। কি হয়েছিল রুবাই তোমার মা বাবা, আমাকে বলো। 2020 সালে মারা গেছেন তারা, করোনা ভাইরাস নামের একটা অভিশপ্ত ভাইরাসে আক্রান্ত হয়ে। রুবাই ফুঁপিয়ে উঠল। আর সব থেকে ওয়ার্স্ট কি জানেন ম্যাম, আমি আমার বাবা মাকে শেষ দেখাটাও দেখতে পাইনি। আমার আসার অনেক আগেই তাদের মৃতদেহ দাহ করে দেওয়া হয়েছিল। অনেক রিকোয়েস্ট করেছিলাম ওদের আর একটু অপেক্ষা করতে। আসলে ইনফেকশিয়াস ডিজিজ তো, তাই কেউ রিস্ক নিতে চাইনি। কাঁদতে লাগলো রুবাই। আমি তখন মুম্বাইতে, MBA ফাইনাল ইয়ার কমপ্লিট, সবে রেজাল্ট বেরিয়েছে। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যেই একদিন জানতে পারলাম 3 দিনের জ্বরে আব্বাকে হসপিটালাইজড করা হয়েছে। ঘরোয়া সব ওষুধপত্র সব টোটকা ফেল করে গেছিল। তখন রিপোর্টে ধরা পড়লো আব্বা করোনা পজিটিভ। আমি ফিরে আসতে চাইলাম কলকাতায়, মা বারণ করে দিল। বললো ক্যারিয়ারের ক্ষতি হবে, ভালো ডাক্তারদের পর্যবেক্ষণে আছে আব্বা, ঠিক সেরে যাবে বলে চলল রুবাই। কিন্তু সেরে ওটা তো দূর, আব্বার অবস্থা আরো খারাপ হতে লাগলো। কারণ আব্বার যে অসুখটা হয়েছিল সেটা তো সবার কাছেই অচেনা, আর এর কোনো ওষুধও আবিষ্কার হয়নি তখন। কেউ বুঝতেই পারছিল না কিছু, ঠিক কিভাবে ট্রিটমেন্ট করলে পেশেন্ট সুস্থ হবে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। এর 2 দিন পর হঠাৎ খবর পেলাম মায়েরও জ্বর। আমি এবার রীতিমতো পাগল হয়ে উঠলাম বাড়ি ফেরার জন্য। চুলোয় যাক MBA, ভার্মে যায় কেরিয়ার, আগে আমার পরিবার সুস্থ হোক।
রিটার্ন টিকিট কাটতে গিয়ে শুনলাম দেশ জুড়ে নাকি লকডাউন ঘোষণা করা হয়েছে। কোনো আন্তর্জাতিক বা আন্তরাজ্য পরিবহন কিচ্ছু চলছে না। আমার আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। মরিয়া হয়ে উঠলাম বাড়ি যাওয়ার জন্য। সব ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ। তবুও অনেক কষ্ট করে এক বন্ধুর সাথে কথা বলে গাড়ির ব্যবস্থা করে ফেললাম। তার বাবার মালবাহী ট্রাকে করে আমায় কলকাতা পৌঁছে দেবে বলেছিল, কিন্তু শেষ রক্ষাও হলো না। আমি আসার আগে সব শেষ হয়ে গেল, সব। দু হাতে মুখ ঢাকলো রুবাই। আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়তে লাগলো না বলা কষ্টেরা। কেঁপে উঠতে লাগলো ওর শরীরটা। থম মেরে বসে এতক্ষণ সব চুপচাপ শুনছিল সপ্তপর্ণা। উঠে এসে রুবাইকে জড়িয়ে ধরল। দেখো, আমি জানি না তোমাকে কি বলে সান্ত্বনা দেব, বাট আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। মা বাবাকে হারানোর যে যন্ত্রণা আমিও জানি, আমিও বুঝি রুবাই। ওকে বুকে টেনে নিল সপ্তপর্ণা। শান্ত হও রুবাই, চোখটা মোছো প্লিজ। তুমি এরকম করে কাঁদলে তোমার পেরেন্টস কষ্ট পাবে, সেটা বোঝার চেষ্টা করো। পজিটিভলি ভাবো না রুবাই। আজ তোমার এত বড় অ্যাচিভমেন্টে ওরা যেখানেই থাকুন খুব খুশি হয়েছেন। অ্যান্ড আই এম শিওর দে আর ফিলিং প্রাউড অফ ইউ নাও। জানেন ম্যাম, আব্বার মা যেহেতু দুজনের দুটো ডিফারেন্ট কাস্ট ছিল, তাই ওনারা মারা যাওয়ার পরে কোনো মতে শ্রাদ্ধ শান্তি কার্য সম্পন্ন করা হবে সেই নিয়ে নোংরামো করতে ছাড়েনি সকল ধর্মবোদ্ধাদের দল। তাদের কাছে একজন স্বজনহারা অনাথের কষ্টটা মূল্যহীন হয়ে গেছিল তখন। আমি আর সহ্য করতে পারিনি। মার আব্বার অভাব আমার ছাড়খাড় করে দিচ্ছিল ভিতর থেকে। তাই ওখানকার সব পাট চুকিয়ে আমি জাপানে চলে আসি, সবচেয়ে পিসফুল কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। কান্না ভেজা স্বরে বলতে লাগলো রুবাই। আমি কি দোষ করেছিলাম বলতে পারেন যে আল্লাহ এভাবে সব কিছু কেড়ে নিল আমার থেকে? কিচ্ছু কারেনি আল্লাহ রুবাই। সপ্তপর্ণা হাতে হাত রাখলো রুবাইয়ের। পরম যত্নে মুছিয়ে দিল ওর চোখ জোড়া। কিচ্ছু শেষ হয়ে যায়নি, এভাবে ভেঙে পড়ো না। এ তোমাকে শোভা দেয় না। তোমার সামনে একটা নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে। আল্লাহ তোমাকে আরেকবার সুযোগ দিয়েছে তোমার বাবা মাকে প্রাউড ফিল করানো। তাদের মুখ উজ্জ্বল করার সুযোগ হাতছাড়া করো না রুবাই। তারা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে, এতদূর লেখাপড়া শিখিয়েছে, আর তুমি এভাবে ডিপ্রেসড হয়ে তাদের আবেগকে অসম্মান করো না প্লিজ। রুবাই আস্তে আস্তে একটু শান্ত হয়ে উঠছিল। হঠাৎ নিজে থেকেই বলে উঠল, আমার নাম রুবাই কেন জানেন ম্যাম? কেন বলো? সপ্তপর্ণা ভেবে দেখল কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিলে রুবাইয়ের মন ভালো করা যাবে। নিশ্চয়ই কোনো একটা ইন্টারেস্টিং স্টোরি আছে এর পেছনে, রাইট? আমার মায়ের নাম ছিল কাব্যছন্দা, আর নামের সাথে মিলিয়ে কাকতালীয়ভাবে মা কবিতা ভালোবাসতেন খুব। দেশ বিদেশের নানান ভাষার কবিতার বই সংগ্রহ করতো মা। আর এই কবিতার টানেই তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পড়াশোনার ফাঁকে আলাপ আব্বার সাথে। আব্বাও তো ওখানে ছাত্র ছিল। মা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করত, আর আব্বা বিভোর হয়ে শুনত। রুবাইয়ের চোখে মুখে হাসির ঝিলিক বয়ে গেল। আর তাই আব্বা আমার জন্মের পর মায়ের এই কবিতা প্রেমকে সম্মান জানাতেই আমার নাম রাখেন রুবাই। পার্সি ভাষায় যার মানে হচ্ছে 4 লাইনের ছোট কবিতা।
ও দ্যাটস সো ইন্টারেস্টিং। সপ্তপর্ণা বলে উঠল, তোমার বাবা মায়ের সাথে যদি আমি দেখা করতে পারতাম। Yeah, I wish that too. রুবাই উত্তর দিল, আচ্ছা ম্যাম, আপনি আপনার বাড়ির কথা কিছু বলুন না। এতক্ষণ তো আমার জীবনের মহাভারত শুনলেন অনেক কিছু, এবার আপনার লাইফের রামায়ণটা বলুন, শুনি একটু। আমার বাড়ির কথা, আমার পরিবারের কথা। সপ্তপর্ণা হঠাৎ কেমন উদাসী হয়ে গেল। সেটা বরং আর একদিন শোনাবো, এখন চলো ফেরা যাক। রুবাইয়ের প্রশ্ন এড়িয়ে যেতে উদ্যত হলো। অফিসে অনেক কাজ পড়ে আছে আমার, রুমে ফিরে কিছু ইম্পর্টেন্ট মেইল চেক করতে হবে। তাছাড়া আপকামিং প্রজেক্টের পেপার ওয়ার্কও রেডি করা বাকি এখনো। আজ এখানেই ইতি টানা যাক আড্ডায়, কাল সারাদিন তো আছেই। ওকে ম্যাম, আপনি যা বলবেন। রুবাই উঠে দাঁড়িয়ে অল্প হাসল। গুড বাই ম্যাম, কাল দেখা হচ্ছে, আজ আসি তবে। রুবাই, কাল তাড়াতাড়ি রেডি হয়ে থেকো। সপ্তপর্ণা হঠাৎ উঠে জড়িয়ে ধরল রুবাইকে। গুড বাই ডিয়ার। রুবাই কিছুক্ষণ ওয়াক স্ট্যাচুর মতো স্থানবৎ ওইখানেই দাঁড়িয়ে রইল আর প্যাট প্যাট করে সপ্তপর্ণার মুখ দেখতে লাগলো। তারপর পেছন ফিরে তরবর করে সেই যে হাঁটা লাগালো একেবারে অফিসের মেইন গেটের পগার পার। ব্যাস, সেই যে শুরু হলো বেচারির ঝটকা লাগা আর গুজবাম্পস হওয়া, তা আর পিছু ছাড়ল না সহজে। এমনকি পরের দিনও ওদের সেলিব্রেশন ট্রিপে যে আরও ঝটকা ও গুজবাম্পস বাকি আছে তার উপায় একটু বেলা গড়াতেই টের পেল। যথারীতি ওই দিন সকাল সকাল সপ্তপর্ণার গাড়িতে রুবাই আর সপ্তপর্ণা সেন্দাই শহরে পৌঁছে দেখল জয়ী, ফিনিক্স আর টনি আগেই পৌঁছে গেছে সেখানে। ওরা সেন্দাই দাইকাননে ঢোকার মুখে ওদের জন্য অপেক্ষা করছে। টনি তো রীতিমতো একটা মাঝারি সাইজের ট্রাভেলের গাড়ি নিয়ে চলে এসেছে বাকিদের সাথে করে। ওর কোন রিলেটিভের নাকি জাপানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা আছে, তার থেকেই গাড়িটা ধার করে এনেছে একদিনের জন্য। আর ফিনিক্স সবার জন্য মাফিনস বানিয়ে নিয়ে এসেছে নিজের হাতে করে। জয়ী এনেছে স্পেশাল লেমনেড। রুবাই একটু লজ্জা বোধ করলো ও কিছু আনতে পারেনি বলে, কিন্তু ওর লজ্জাটা বেশিক্ষণ স্থায়ী হলো না যখন ফিনিক্স, জয়ী আর টনি ওদের দেখে কংগ্রাচুলেশনস রুপস, কংগ্রাচুলেশনস রুপস, কংগ্রাচুলেশন রুপস বলে হাসতে হাসতে এগিয়ে গেল এবং ওর চুল ঘেঁটে দিয়ে লাফালাফি করতে লাগলো খুশিতে। সপ্তপর্ণা ম্যামকেও ওরা ধন্যবাদ জানালো ওদের এই ছোট্ট পিকনিকে যোগদান করার জন্য। একে একে রুবাই পরিচিত হলো সবার সাথে। রাশিয়া থেকে আসা নাতাশা, জার্মানি থেকে আসা যমজ বোন এমা ও এমিলি, ইংল্যান্ড থেকে আসা জেসিকা ও সুদূর ডেনমার্ক থেকে আসা লিলিথ। ছেলেদের মধ্যে ছিল পর্তুগালের ছেলে সেবাস্টিয়ান, আমেরিকার ম্যাক্স, নিউজিল্যান্ড থেকে আসা জেমস, কানাডা থেকে আসা ইথান আর আয়ারল্যান্ডের ছেলে কোডি। ওদের দলে আরও 3 জন জাপানি ছেলেমেয়ের সাথেও রুবাইয়ের পরিচয় হলো সেদিন। ফুটফুটে মেয়ে নানামি, মোটা ফ্রেমের চশমা চোখো ছেলে দাইকি আর গোলুমলু চেহারার আইতো। সে ছোকরা নাকি আবার সুমো কুস্তি লড়ে শখের বসে, তাই ওরকম কুমড়ো পটাশের মতো চেহারা বানিয়েছে। এদের সবাইকে রুবাই আগেও দেখেছে ট্রেনিং পিরিয়ড চলাকালে, কিন্তু কারোর সাথেই সেভাবে আলাপ করা হয়ে ওঠেনি। আজ সেই খামতিটাও পূরণ হয়ে গেল। অতএব আলাপচারিতার পর্ব সমাধা হলে ওরা সবাই মিলে সেন্দাই দাইকাননে ঢুকলো। রং বেরঙের রত্নখচিত সেন্দাই দাইকানন স্ট্যাচুর সামনে এসে রুবাই অবাক হয়ে গেল। আজ অবধি জাপানের যতগুলো জায়গা দেখেছে এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। দুনিয়ার 5ম সর্ববৃহৎ মূর্তিটি আসলে জাপানি দেবতা নাইয়েইরেন কাননের সবচেয়ে উঁচু মূর্তি গোটা বিশ্বে, এবং সেটি আবার জাপানে কোনো ভগবানের সর্বোচ্চ মূর্তি রেকর্ড অনুযায়ী, ইত্যাদি। অভিভূত হয়ে গেল ওরা মূর্তিটা দেখে। মন প্রাণ ভরে আশীর্বাদ নিল ওরা একসাথে।
তারপর সারাদিন আশেপাশের অনেক জায়গা ঘুরে দেখলো ওরা। একটু দুপুর গড়াতে সবাই মিলে নাকামুরা ইয়া রেস্টুরেন্টে ঢুকলো খাওয়া দাওয়া সারতে। প্রথমেই প্ল্যান মাফিক গরমাগরম সুশি এবং সোবা নুডলস ধোঁয়া উড়িয়ে সবার পাতে হাজির হয়ে গেল। ওটা শেষ হতে না হতেই সপ্তপর্ণা ম্যাডাম রুবাইয়ের সম্মানে একটা স্পেশাল ফুড ট্রিট অ্যারেঞ্জ করলেন। উনি উঠে গিয়ে কাউন্টারে কিছু একটা বলে আসতেই কয়েক মিনিটের মধ্যে কোনো এক জাদু বলে রুবাইয়ের সামনে চলে এলো ঝুরঝুরে সাদা ভাতের সঙ্গে তুলতুলে নরম মাংসের লাল টুকটুকে ঝোল। রুবাই দেখে যার পর নাই অবাক হয়ে গেল এবং কৌতূহল চাপতে না পেরে বলেই ফেলল, এই সুদূর জাপানে আপনি আমাদের দেশের রান্না পেলেন কি করে ম্যাম? সব বলছি, আগে তুমি খাওয়া শুরু করো। সপ্তপর্ণা উত্তর দিল, ডোন্ট ওয়ারি, তোমার বন্ধুরাও ঠিক ভাগ পাবে। ওয়েটার! জোরে হাঁক পারতেই একে একে টেবিল ভরে উঠল ভারতীয় রান্নার শোভায়। পুরো বাড়ির রান্নার স্বাদ। রুবাই হাত চাটতে লাগলো। পাক্কা 2 বছর পর খেলাম। সেই কবে সব করোনা হওয়ার আগে ছুটিতে একবার বাড়ি এসেছিলাম, তখন মা বানিয়েছিল। তারপর সব কোথা থেকে যে কি হয়ে গেল, জীবনটা এলোমেলো হয়ে গেল। ওসব পরে ভাববে রুবাই, নাও এনজয় দ্য মোমেন্ট। সপ্তপর্ণা রুবাইয়ের পাশে এসে বসল। এটা তোমার অনারে স্পেশাল ট্রিট ফ্রম মি। বাঙালি হয়ে জীবনের বিশেষ দিনটায় বাঙালি রান্না খাবে না তা হয় নাকি? তাহলে তো বাঙালিকে অপমান করা হয়। হেসে ফেলল সপ্তপর্ণা। হো হো করে হেসে উঠল রুবাইও। বুঝলাম ম্যাম, কিন্তু এসব পেলেন কিভাবে আপনি? বলবো নিশ্চয়ই বলবো। বাকিদের মুখের ওপর চোখ বুলিয়ে নিল সপ্তপর্ণা। বুঝতে পারল তারাও বেশ তৃপ্ত এই অথেন্টিক ইন্দো কারি খেয়ে, আর ওরাও শুনতে ইচ্ছুক এই খাবারের ইতিহাস। সুতরাং খাবার ফাঁকে সপ্তপর্ণা শুরু করলো তার গল্প বলা, যার সারমর্ম হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু ভারত থেকে পালিয়ে জাপানে আশ্রয় নেন জাপানি বেকারি সংস্থা নাকামুরা ইয়ার মালিক আইজো সোমার বাড়িতে। ক্রমে বিবাহ করেন তার বড় মেয়ে তোশিকো সোমাকে এবং শ্বশুরের বেকারির ব্যবসাকে আরও বাড়াতে ভারতীয় ঝাল ঝাল মাংসের ঝোল ভাতকেই নব্য কায়দায় পরিবেশন করতে থাকেন রাইসুকারি নামে। এই নতুন স্বাদের রান্না জাপানিদের মাঝে প্রবল জনপ্রিয় হয় এবং ব্যবসায় তুমুল লাভের মুখ দেখেন বসু ও সোমা পরিবার। আজ তার মৃত্যুর এত বছর পরেও সেই খাবারের জনপ্রিয়তা এতটুকুও কমেনি, ইত্যাদি। সো হাউ ডু ইউ লাইক দ্যাট? সপ্তপর্ণা জিজ্ঞেস করলো বাকিদের। এবার আমি কিছু অ্যানাউন্স করতে যাচ্ছি। ততক্ষণে বাকিদের খাওয়া শেষ হয়ে গিয়েছে। হাত ধুয়ে সবাই গোল হয়ে বসে আছে ও একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে ম্যাডাম কি বলবেন সেটা ভেবে। সপ্তপর্ণা হাত ধুয়ে এসে বসলো ওদের কাছে। আগামী কয়েকদিনের মধ্যে কোম্পানির আপকামিং প্রজেক্টগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, আর আমি এর একটা হার্ডওয়ার্কিং টিম চাই যে ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করতে পারবে, বলে চলল সপ্তপর্ণা। আর এর জন্য আমি তোমাদের বেছে নিয়েছি, আর রুবাই তোমাদের লিড করবে। ওকে? এই বিজনেস সামিটে তুমি আমার রাইট হ্যান্ড রুবাই। রুবাইয়ের দিকে ফিরে তাকালো সপ্তপর্ণা। গাইস, তোমাদের ইন্টার্নশিপ পিরিয়ডে এটা খুব ভাইটাল পার্ট। মিস্টার সিজি আমাদের খুব ইম্পর্ট্যান্ট একজন ক্লায়েন্ট, তাই এই ডিলটা আমাদের পেতেই হবে। বুঝেছো সবাই? ইয়েস ম্যাম। ওকে ম্যাম। ইত্যাদি সমবেত ধ্বনিতে গম গম করে উঠল নাকামুরা ইয়া রেস্টুরেন্টের ছোট্ট ক্যাবিনটা। ফুজিকাওয়াগু চিকো নামে এক রিসর্টে মিটিংটা হতে চলেছে। এটা মিতমিৎসুর জেলারই একটা রিসর্ট। কিছু অফ আওয়ার কোম্পানিজের জন্য এই রোবোটিক্স বিষয়ে এখানে একটা এক্সিবিশনও হতে চলেছে। তাই আমরা নারুসাওয়ার শহরে 1 সপ্তাহ থাকব, বুঝেছো? সপ্তপর্ণা হাত নেড়ে মাথাটা সামান্য হেলালো। তাহলে আমাদের গন্তব্য ইয়ামাসি প্রিফেকচার। সবাই রেডি তো? বাঙ্গো বাঙ্গো, নো নো। নানামি হঠাৎ চেঁচিয়ে উঠে নো নো বলতে লাগলো। ওর চোখ মুখ দেখে মনে হলো খুব ভয় পেয়েছে। আওকি গাহারা নরই।
আওকিগাহারা কার্স। সঙ্গী জাপানি বন্ধু আইতো আর দাইকের দিকে তাকিয়ে কিছু বোঝাতে চাইল। রুবাই জাপানি ভাষা বোঝে, তাই সে বুঝতে পারল নানামি কোনো এক অভিশাপের কথা বলতে চাইছে। কিন্তু কিসের অভিশাপ? এই তো সপ্তপর্ণা ম্যাডাম বিজনেস ট্রিপের সব ডিটেলস বুঝিয়ে দিলেন। তাহলে বাকিদের দিকে তাকিয়ে দেখল তারাও অবাক হয়ে গেছে ওদের জাপানি বন্ধুদের এইরকম উদ্ভট আচরণে। তো সীতা নানামি? রুবাই নানামির পাশে এসে বসল, জানতে চাইল তার কি হয়েছে। আনাতা ওয়া দাইজোবু? আর ইউ ওকে? নট গুড, ইউ রেই দেয়ার। রুবাই জিজ্ঞাসা করলো সে ঠিক আছে কিনা। নানামির উত্তরে বোঝা গেল অবস্থা ভালো নয়। আইতো বলে উঠল ভাঙা ভাঙা ইংরেজি ও জাপানি মিশিয়ে, ব্যাড প্লেস, ঘোস্ট ডেথ। ভয়ের ছাপ ওরও চোখে মুখে স্পষ্ট। কিনোমি আকুমা, অর্থাৎ সি অফ ট্রিজ, ডেমন। ম্যাম সরি, বাট ওদের মধ্যে দাইকি একটু ভালো ইংরেজি জানে। ছেলেটা চুপচাপ হলেও যখন কথা বলে গুছিয়ে কথা বলতে পারে। আমরা নারুসাওয়াতে থাকতে পারবো না। সেই জায়গা রাতে থাকার পক্ষে মোটেই নিরাপদ নয়। আওকিগাহারা খুবই কাছেই আছে, আর ওই জায়গার ভুতুরে বদনামও রয়েছে। আমি তো বুঝতেই পারছি না সমস্যাটা কোথায়। তোমরা তো আর কচি খোকা নও, তোমাদের তো আমি সবকিছু বুঝিয়েই বলেছি। সপ্তপর্ণা ম্যাডামকে এবার যেন একটু বিরক্ত মনে হলো রুবাইয়ের। এটা একটা বিজনেস ট্যুর, কোনো স্কুল ট্রিপ নয়। আর আমরা আমাদের সিইও মিস্টার সোজুন থেকে স্ট্রিক্ট অর্ডার পেয়েছি, যেতে আমাদের হবেই। ওসব গুজবে কান দেওয়া বন্ধ করো। বাকিদের মতো তোমরাও টিমের সাথে যাবে। আবার কোনো গোলমাল করো না যেন। কড়া আদেশ ঝরে পড়ল সপ্তপর্ণার গলার স্বরে। টিমের বাকিরা সপ্তপর্ণা ম্যাডামকে সাই দিয়ে কথা বলতে বলতে ওদের জাপানি বন্ধুদের বোঝাতে লাগলেও রুবাই এতক্ষণ চুপচাপ সব শুনছিল ম্যাডামের মুখের দিকে তাকিয়ে। বুঝতে পারছি না ওনার আসল উদ্দেশ্যটা কি। হঠাৎ উনি এভাবে রেগে গেলেন কেন? তাছাড়া ম্যাডাম শুরু থেকে আমাকে এত ফেভার কেন করছেন? শুধুই কি নিজের স্বদেশীয় বলে, নাকি অন্য কিছু? আর ওই জাপানি ছেলে মেয়েগুলো কেন ওরা ওরকম করে উঠল? নারুসাওয়া যাওয়ার কথা শুনে ওরা ভয় পেল কেন? কেনই বা ঘোস্ট ডেথ এসব বলতে লাগলো? কিসের অভিশাপ? ইউরে কি? আরে আওকিগাহারাটাই বা কি? কি নৌমি মানে গাছের সমুদ্র কোথায় আছে? কি রহস্য লুকিয়ে আছে আগামী দিনে? কোথাও একটা খটকা লাগছে যেন। এতক্ষণ আপনারা সবাই শুনছিলেন রমি ঘোষের কলমে আওকিগাহারা দ্য সুইসাইড ফরেস্ট এর প্রথম পর্ব। আগামী সপ্তাহের শুক্রবার ঠিক রাত ৮টা নাগাদ আপনারা শুনতে পারবেন এই গল্পের দ্বিতীয় পর্ব, যেখানে বেরিয়ে আসবে অনেক অজানা রহস্য। বিস্তারিত জানতে এবং এই উপস্থাপনার সাথে যুক্ত থাকতে আমাদের বং ভুতুরে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।